আপনার এবং আঙ্কেলের একটা মিষ্টি প্রেমের গল্প আছে। প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস তোমার চোখে দেখেছিলাম আমার আমার সর্বনাশ। আচ্ছা, অতিথি সর্বনাশটা হয়। তখন তো সুন্দর ছিলাম, যৌবনকাল। এত সুন্দর একটা মানুষ, বাচ্চা নেই, আহারে। হিন্দুদের গঙ্গা স্নানও করছে, যে যেটা বলতো এই তাবিজ করলে এটা বাচ্চা হতে বাচ্চা পারে। হবে। তুমি এখন আমাকে ফোন দিয়েছো, আমি তো একটা ইন্টারভিউতে আছি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে তো বাসায় গিয়ে ফোন দিও। হ্যাঁ বাসায় লাগছে তোমাকে? হ্যাঁ, কি সুন্দর লাগছে। এত এনার্জি, এই সময়ে এসে ওই যে তারুণ্য, এর পেছনের রহস্যটা কি এটা আমি জানতে চাই। না, এখন আর পারি না আগের মতো, সিঁড়ি ভাঙতে পারি না। মেঘে মেঘে অনেক বেলা হয়েছে, 84 বছর পার হলো, 85-তে পড়বো এই জুনে। আন্টি, জীবনে প্রথম উপার্জন কত টাকা ছিল? 75 টাকা টেলিভিশনের নাটক করে, আর এই জুয়ার হলো 15 টাকা। আমার মুহিত চৌধুরী স্যার আমার জীবনের সবচেয়ে স্মরণীয়, এবং আমি শ্রদ্ধা করে তাকে স্মরণ করব আজীবন। তিনি চিঠি লিখে দিয়েছিলেন আমার আব্বাকে, মেয়ে নাটক করে কি করে, এ বিয়ে হবে না কোনো দিন, এরকম নানা আগার বিয়ে না হয় তো তখন একটা বিরাট ব্যাপার এইরকম আর কি। আমার জীবনে এই ফাল্গুন মাসে উনি আসলেন, আবার ফাল্গুন মাস। ফাল্গুন মাসে চলে গেলেন আর কি। আমাদের তো কোনো পেনশনও নেই, কিছুই নেই। হ্যাঁ, শেষ বয়সে সঞ্চয় না থাকলে কিভাবে চলবো যখন শক্তি থাকবে। আন্টি, অভিনয় জীবনে প্রায় 6 দশকের বেশি সময় অতিবাহিত করেছেন। এই দীর্ঘ ক্যারিয়ারে প্রাপ্তি এবং অপ্রাপ্তি কতখানি? প্রাপ্তি কিছু নেই, সব পুরোটাই প্রাপ্তি। পুরোটাই মানুষের যে ভালোবাসা। হ্যাঁ, আজকে যখন রাস্তায় বের হই তখন দিলারা জামান না, দাদি ভালো আছেন? আমাদের সাথে আজকে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় দিলারা জামান আন্টি। আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কেমন আসসালাম। আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার সামনে আসলে সবার সঙ্গে কথা বললে ভাল লাগে। এই তো সুস্থ আছি, এটা আল্লাহর কাছে হাজার শুকর। স্টুডিওতে এসেছেন, আমাদেরকে সময় দিয়েছেন, এজন্য অনেক, অনেক থ্যাংকস। আন্টি, বেশ কিছু বিষয় নিয়ে আজকে তো আমরা কথা বলব। ছোট, ছোট কিছু আ প্রশ্ন আমি নোট করে রেখেছি। তবে আমার প্রবল আগ্রহের একটা জায়গা আছে যে আপনাকে দেখা মাত্রই যে জিনিসটা আমার জানতে ইচ্ছে করছে। কিন্তু আমার এখানে অবজেকশন আছে। জি। আমরা যারা অভিনয় করি, আমরা যারা শিল্পী, আমাদের জীবন তো খোলা বইয়ের মতন, হ্যাঁ? সবাই জানে কখন চা খাই, কোনটা পছন্দ করি, কাঁচা মরিচ পছন্দ করি, ভাতের সঙ্গে টুক করে মানে সব মুখস্থ থাকে। তা আমার এমন কিছু নাই যে আবার আমি নতুন করে বলব। একটা জিনিস আছে, আমি সেটা ধরিয়ে দিচ্ছি। আ সেটা হচ্ছে এই যে আপনি বাসা থেকে আমাদের স্টুডিও পর্যন্ত এসেছেন। আ প্রতিদিনই কোনো না কোনো নতুন গল্পের সাথে যুক্ত হচ্ছেন, কাজ করছেন। শুটিং হাউসগুলোতে সিঁড়ি বেয়ে উপরে উঠছেন, নামছেন। এত এনার্জি, এই সময়ে এসে ওই যে তারুণ্য, এর পেছনের রহস্যটা কি এটা আমি জানতে চাই। না, এখন আর পারি না আগের মতো, সিঁড়ি ভাঙতে পারি না। মেঘে মেঘে অনেক বেলা হয়েছে, 84 বছর পার হলো, 85-তে পড়বো এই জুনে। তো চেষ্টা করি যে মনের জোর, মনের একটা ভালো লাগা, মানুষ ভালোবাসে, ওই এই যে একটা বন্ডিং মানুষের সব আপামর মানুষের জনসাধারণের সঙ্গে ভালোবাসাটাই হচ্ছে আপনার সবথেকে বড় শক্তি। শক্তি, এবং বাহ! কাজ করছি আর কি এখনো যতটুকু পারি আর কি সম্ভব। আচ্ছা, আপনি উম ১৯৭১ থেকে ২০২৬, এই যে দীর্ঘ সময়, দীর্ঘ প্রেক্ষাপট, এর মধ্যে রাজনৈতিক অনেক পরিবর্তন হয়েছে আমাদের দেশে। আ অনেক কিছু নতুন করে আমরা দেখেছি। যেমন নারীদের শিক্ষা ব্যবস্থা। হ্যাঁ, তার আগে থেকেই ধরতে হবে। আমি আম এমনি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে মঞ্চে অল্প সামান্য কাজ। তখন তো বছরে ১টা-২টো নাটক হতো, কোনো অনুষ্ঠান, ডাকসুর নাটক হলো, সেখানে আলাউদ্দিন আলাজাদের কাজ করলাম কার্জন হলে। সেখানে আম আব্দুল আল মামুন ভাই আমাদের, উনি আমার বিপরীতে ছিলেন। তারপরে আম আমাদের ডক্টর ইনাম, উনি তখন ইঞ্জিনিয়ারিং কলেজে পড়েন। তো সেই তখন থেকে আমি বলব পাকিস্তান আমল থেকে, এবং ১৯৬৪ সালের ডিসেম্বরে ১ম টেলিভিশন চালু হয়। কেমন? তখন অবশ্যই কয়েক ঘন্টার জন্য চালু হতো। এখন যেমন ২৪ ঘন্টা এবং এতগুলো চ্যানেল হয়েছে সে পাকিস্তান আমলে, এবং
সেখানেও অনেক বাধা ধরা, মানে অনেক কিছু। একটা মনে আছে যে মামুন ভাইয়ের আমি একটা কাজ করছি, কিন্তু মানে খাটের মধ্যে একসঙ্গে শোয়া যাবে না। হ্যাঁ, স্বামী স্ত্রীর কিছু মতন নিয়ম পাকিস্তান কানুন। এরকম নানান রকম বাধা ছিল আর কি। কপালে টিপ পরা যাবে না, আমাদের বাঙালি সংস্কৃতি। আন্টি এই সময়টার কথা যে বলছিলেন যে অনেক কিছু করা যাবে না, এটা কি তখন প্রতিবন্ধকতা মনে হয়েছিল? না, পাকিস্তান আমলের কথা বলছি, কিন্তু না, আমি আমার যে হাজার বছরের বাঙালি সংস্কৃতি, আমি পায়ে আলতা পরেছি, তারপরে কপালে টিপ দিয়েছি, আম, এগুলো আহ, কেউ কিছু করতে পারে না। আমি কোনো আচ্ছা। বাধাকে বাধা মনে মনে করেননি করিনি। আরকি। এরকম আমি এরকমই সবসময় একটা হাত খোপা আর একটা তাঁতের শাড়ি পরে আমরা ইউনিভার্সিটিতে গেছি, কলেজে গেছি, আম, ছোট একটা টিপ পরেছি। এবং আমার ওইরকম একরা ওই চেহারা এবং সাজ দেখে আম ওই মানে হালকা সৌন্দর্যের ভেতরেই আমাকে পয়লা বৈশাখের নাম দিয়েছিল বিশ্ববিদ্যালয়ে, হারানো দিনের পার্বতী। পার্বতী, হারানো দিনের মানে পার্বতী ওই যে আপনি সাজসজ্জাটা ছিল সেখান ওরকম থেকে তারা আরকি, ইন্সপায়ার হ্যাঁ। হয়েছিল। তখন অবশ্য এখন যেমন এত কিছু মানে সাজের জন্য, তখন ছিলও না। এই ব্যাস একটু কাজল, চোখে কাজল দিতাম, সেটাও খুবই নিজের সাধারণ তৈরি কিছু। করে, হ্যাঁ, ইয়ের উপরে প্রদীপের উপরে কাজলদানিটা ধরে সেটাতে নিজে কাজল তুলে কাজল দিতাম। বাহ! বাহ! তো এইগুলো থেকেই আমাদের সৌন্দর্য চর্চা এবং সব ছিল। এখন তো প্রচুর মেকআপ থাকে বা অনেক হ্যাঁ, কিছু রেডি চেহারাই পাওয়া যায়। বদলে দিতে পারে, রাইট। চোখের পাপড়িকে করে, ভুরু করে। এবং আমার ভুরু বরাবরই এরকম টানা ছিল। এবং আমার কর্তা ১ম আমাকে মানে তার সঙ্গে পরিচয় হওয়ার পর বলে কি, "আপনি কি ভুরু আঁকেন?" আমি বলি, "সেটা আবার কি?" আমার পরে সারা জীবন অনেক আমি মানে বলতাম যে, "তুমি আমার সৌন্দর্যের প্রশংসা না করে ১ম এই আমাকে প্রশ্ন করলে।" বলে কি, "না, একদম এত এত মানে তোমার ভুরুটা সুন্দর ছিল যে দেখে মনে হতো যে এঁকেছে বোধহয় পেন্সিল দিয়ে বা কাজল দিয়ে।" তখন কি এরকম প্রবণতা ছিল আন্টি? যেমন এখন ভ্রু প্লাক করার যে ব্যাপারটা আছে বা এরকম না, ছিল তখন? তখন ছিল না। পরে আ না, স্বাধীনের পরপর ১ম এই চর্চাগুলো সাজ যেতে এবং হ্যাঁ। ভুরু ওঠা করা এগুলো এসছে, চুল কাটা। আচ্ছা। আন্টি এই যে এত আ বাংলাদেশের তো বিশাল একটা ইতিহাস আছে। সেই হাজার বছরের হাজার ইতিহাস। বছরের ইতিহাস। আপনি যে সময়কালটা পেয়েছেন, আ যে সময় থেকে বুঝতে শিখলেন পরিবর্তন কেমন হচ্ছে, পরিবর্তনটা কি জিনিস, সংগ্রাম কি, লড়াই কি? সেই সময় থেকে এখনো এই এখন পর্যন্ত আ কোন পরিবর্তনটা আসলে আপনাকে অনেকখানি আশাবাদী করে বা ইতিবাচকভাবে দেখেন আপনি? না, সব পরিবর্তনের পেছনেই তো ভালো কিছু থাকে। হ্যাঁ? ধ্বংসের জন্য তো আমরা কোনো যুদ্ধ বা আম পরিবর্তন চাই না। নিশ্চয়ই ভালো কিছু হবে সেটা ভেবেই আমরা সেটার জন্যে অ্যাম আন্দোলন করি, যুদ্ধ প্রস্তুত করি, থাকি। প্রতিবাদ, ১ম এ তো প্রতিবাদ করি। তো এই যে এগুলো ছিল আমাদের, সেগুলোর জন্য আমরা আ সবাই ক্ষুব্ধ ছিলাম যে কেন আমরা এটা করতে পারব না? এটা আমার হাজার বছরের কা একটা উম এখন অবশ্যই দেয় না। কিন্তু একটা সময় ছিল, একজন হিন্দু মা তিনিও তার বাচ্চাকে একটা কালি জি। এখানে দিয়ে রাখতো যে নজর যেন না যাতে লাগে। কোনো কুদৃষ্টি না পড়ে। একজন মুসলমান মাও দিত। এখন এটাকে যদি আমরা বলি যে কাজল আমিও দিচ্ছি, একজন মাও আম হিন্দু মাও হিন্দু কন্যাও মাতার আ সন্তানকেও দিচ্ছে, মুসলিম মাও দিচ্ছে। আমিও যেভাবে সাজছি, আমরা কাজল পরি, শাড়ি পরি। আম তো এগুলোকে যদি এটা হিন্দুয়ানি, এটা একপেচি শাড়ি পরলে এটা হিন্দুয়ানি, এটা এইগুলো আস্তে, আস্তে থেকে আমরা তো উত্তরণ হয়েছে, কেমন? তো এই উত্তরণ হতে, হতে যত পৃথিবীর দরজা জানালা খুলে গেছে, বাইরে দেখেছি, সেগুলোকে এখন উম গ্রহণ করছি, যেগুলো আমাদের সংস্কৃতির সঙ্গে ক্ল্যাশ করছে। যারা বিবেকবান, যারা রুচিশীল, যারা নিজের সংস্কৃতিকে ভালোবাসেন, তারা সেগুলো বর্জন করছেন। ভালো জিনিসগুলো সেটা আমরা নিচ্ছি, গ্রহণ করছি। গ্রহণ করছি। এভাবেই আরকি পৃথিবীটা এগিয়ে যাচ্ছে এবং আমরাও মানে আস্তে, দিন, আস্তে দিন এগিয়ে এগিয়ে যাচ্ছে বা হুম, হুম, হুম। উন্নয়নের সেই ব্যাপারগুলো আমাদের মধ্যেও কাজ করছে ডেভেলপের ব্যাপারটা। আন্টি কখনো মিছিলে যাওয়া হয়েছিল? হ্যাঁ, আমি আর মতিয়া চৌধুরী ছিলেন আমাদের, পরে উনি আ আ ওকে তো অগ্নিকন্যাই নাম দেওয়া অগ্নিকন্যা, হয়েছিল। রাইট। তো আমরা
তখন বাংলাদেশ ছাত্রলীগ ছিল, আর আমরা করতাম ছাত্র ইউনিয়ন। তো আচ্ছা। আমরা আর কি বামপন্থী। ওকে। তো এই দৌড়ে কলেজের দেয়াল টপকে মিছিলে চলে যেতাম। সামনে তো গেটে তালা দেওয়া। তো এরকম তখন তো শাড়ি পরেছি, কলেজে ঢোকার আগে থেকে ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার আগে তখন কি আপনি দিতেই শাড়ি পরেছি। ইডেনে পড়ছেন না? ইডেন পড়ছি আমরা তখন। মতিয়া চৌধুরী ছিল আমাদের সংসদের, সে ভিপি ছিল। আমি সাহিত্য সম্পাদিকা ছিলাম, আমি লেখালেখি করতাম। তো আমরা মিছিলে যেটা আমতলায় মিছিল হতো, যেটা এখন পুরানো এই যে মেডিকেল কলেজের এই পাশটা হয়েছে, ওটা হুম, হুম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরানো বিল্ডিংটা। তো সে আমতলায় কাজী জাফর ছিলেন, তারপরে এরা সেই কেমন অগ্নিগর্ভ দিতেন, বক্তৃতা দিতেন, গলা তখনকার স্লোগানগুলো কি ছিল আপনার? কোন স্লোগান? শুনলাম নানান রকম, ওই যে সব মানে আইয়ুব খানের আইয়ুব বিরোধী ওকে, সব সেই এগুলা, প্রেক্ষাপটটা। সেইগুলো ছিল আর কি। তারপরে তো আস্তে আস্তে আমি 1964 সালে আমার বিয়ে হয়ে যায়। তারপরে তার বিশ্ববিদ্যালয়ে আর যাইনি। কিন্তু মতিয়া চৌধুরী তার আমাদের বজলু ভাইয়ের সঙ্গে তার বিয়ে হয়, এবং বিয়ের পরেও সে সেটাও সম্পৃক্ততা। এই রাজনীতির সঙ্গে সে সম্পৃক্ত ছিল, এবং আজীবনই তাকে এই পেয়েছি আমরা। আমরা দীর্ঘ সময় দেখেছি আমরা এবং দেখেছি। পেয়েছি আর কি আমরা। এবং আমি বলব যে মানে তার মতন এরকম যে এত সৎ একজন মানুষ, রাজনীতিবিদ যেভাবে তিনি ছিলেন, আর আম সৎ, এবং নিজের নিজে যে আমার সঞ্চয় এগুলো ওটা ভাবতেন না। মানে কখনোই উনি মানুষের মানুষের জন্য নিবেদিত জন্যেই প্রেম। তার সব ভাবনা ছিল আর কি। এবং সেরকম একজন লিডারকে আপনারা খুব কাছে থেকে পেয়েছেন দেখছি। পেয়েছি। একদিন আমাদের বাসায় এসছিল। তো আমার বাসা থেকে বলছে, "দিলারা, কি সুন্দর তোদের ঘর-দুয়ার গোছানো, সুন্দর সংসার। তুই সংসার করছিস, কিন্তু আমি সংসারী হতে পারলাম না। আমার চেয়ার উল্টানো, সব ছেলেপেলেরা এসে মিটিং করে, বসে, চলে যায়।" আমি বললাম যে, "তুমি তাই থাকো, তোমাকে সেরকমই গুছিয়ে দেখে।" থাকার যে ব্যাপারটা সেটা বোধহয় তাদের জীবনে। আন্টি, এই যে বললেন যে ১৯৬৪ সালে আপনার বিয়ে হয়। আমি জানি আপনার এবং আঙ্কেলের একটা নিশ্চয়ই প্রেমের গল্প আছে। আমি কিন্তু বেশ কিছু সাক্ষাৎকারে দেখেছি, পত্র-পত্রিকায় পড়েছি। অনেকটা আমি জানি। তারপরেও যেহেতু আজকে আমি আপনাকে পেয়েছি, একদম সামনাসামনি আমি পুরো গল্পটা শুনতে চাই প্লিজ। না, পুরো গল্পটা শুনতে আমাদের চাই। প্রেম তো মানে তখন প্রেম, আসলে বিয়ে, এরপর দীর্ঘ যে সংসার জীবন। উম আ তখন প্রেম মানে তো ওরকম আমাদের চিঠির ভেতর দিয়ে প্রেম আর কি। আচ্ছা। তখন তো দেখা করা বা ইয়ে। তারপরেও দেখা হয়েছে ওনার সাথে। উনি তখন বাংলা একাডেমির রিসার্চ ফেলো আর কি। আর আমি তখন ইউনিভার্সিটিতে পড়ি। তো আর একটু লেখালেখি করতাম। তো সেই লেখার সুবাদেই তখন আমাদের এই যে সমস্ত এখন যে এত বিনোদনের এত ব্যাপার-স্যাপার ছিল, মাধ্যম। তখন আমাদের কিছুই ছিল না। আমরা যারা সাহিত্য চর্চা করতাম, একটা লেখা বেরোলে বা লিখলে বাংলা একাডেমির ওই যে বটতলা আছে, তার একপাশে আমরা মাঠের মধ্যে বসে কোনো একদিন বিকালে হয়তো বলতাম শনিবার দিন বা বৃহস্পতিবার দিন ডেট সবাইকে বলা হতো চিঠি লিখে, লিখে, যাদের ফোন ছিল না, বাসায় হুম, হুম, অনেকেরই হুম। তো ছিল না। হ্যাঁ, সে সময় তো হ্যাঁ, ফোনের ইউসুফ ব্যবহার পাশা ছিল হুম। তখন, নেয়ামত হোসেন ছিল, এরা সব আমার লেখার বন্ধু আরকি, লেখালেখির। তো ওকে। সব কেউ গল্প, কেউ কবিতা এরকম লিখে এনে ওখানে পড়তাম আমরা। পড়ার পরে বিকেলবেলা সুন্দর একটা মিষ্টি বিকেল, এখনো লোভ হয় সেই বিকেলগুলোর একসাথে কথা। বসে আড্ডা দেওয়ার বসে যে আ লেখাগুলো পড়তাম। তারপরে একজন আবার সমালোচনা করত। তো একবার এরকম এই যে ৬৩ সালেই আম আম আমি একটা আমার লেখা পড়েছি, পড়ার পরে গল্প। তো আম পড়ে আমি চলে এসেছি। কারণ আমার আম্মা অসুস্থ ছিলেন, আমি হাসপাতালে চলে গেছি। তো আ তো উনাকে ইনভাইট করা হয়েছিল, যে উনি আবার বাংলার পণ্ডিত তো। তো আমি জানতাম না সেটা, যে আপনি এই লেখাগুলোর উপরে উনি বসেছিলেন। আরো আমরা যখন পড়তাম না, তখন অনেকেই এসে ওখানে ওই সময় জয়েন বসতো, করতেন হ্যাঁ, যা তখন। শুনতো হুম, আমাদের লেখালেখির হুম। ব্যাপারগুলো। তো উনি পরে উনি আমার সমালোচনা করেছেন যে লেখিকার সম্ভাবনা আছে, কিন্তু একটু উদাসীন লেখার প্রতি। তো আচ্ছা। সেটা আবার পরের দিন আমার কানে চলে গেছে। ওই সময় আপনি জানেননি সেটা না, যে তিনি সেটা এসেছিলেন, ২ দিন দেখেছেন। ১ দিন পরে আমাকে আবার অ্যা ইউসুফ পাশাই বোধহয় আমাদের বাসায় এসছে। এসে আমি বললাম যে, "এই কি হলো? কেমন তোমাদের শেষ হলো-টলো?" তখন বলছে, "এই তোমার লেখার সমালোচনা।" "কে?"
বলে এরকম ফখরুজ্জামান চৌধুরী বলে কে সে? বলে কি উনি একজন তিনি বাংলায় পাশ করেছেন এবং রিসার্চ ফেলো আর কি ফোকলোরের সেই উপরে সময় তো তিনি বেশ প্রথিতযশা একজন হ্যাঁ, উনিও লেখালেখি করেন টরেন। আমাকে দেখতে হবে তো কি বুঝে লোকটা আমার ইয়ে এসছি আমি খুব একটা ভালো হ্যাঁ, লাগলো আমি খুব ব্যাপারটা। যুদ্ধ দেহিলে ইয়ে নিয়ে আসছি ওনাকে বাংলা একাডেমিতে ইয়ে করবো। তারপরে তো আমি এসেই রিক্সা থেকে নেমেছি। তো উনি কি করে জেনে ফেলেছেন যে আমি আসবো ওনার সঙ্গে এই আচ্ছা। ব্যাপারে কথা বলতে মানে আপনি ২-১ জনকে বলেছেন সেটা ওনার ওরা কানের মধ্যে চলে পৌঁছে এসছে। গেছে। দেখি কি আমি হচ্ছে 12টার দিকে যাবো আমার ক্লাস শেষ হলে। তো গেছি পরে আমি মাত্র ওই যে পুরানো বিল্ডিংটা আছে ওখানে রিক্সা থেকে নেমেছেন। নেমে উঠতে গেছি সিঁড়ি দিয়ে দেখি উনি দাঁড়িয়ে আছেন একজন খুব আতের মতন একজন লোক মানে খুব চশমা কি পরা। রাগী, রাগী একটা ভাব নিয়ে এরকম? তা আমি বলছি তখন আমার নাম ছিল দিলারা আহমেদ। দিলারা। দিলারা আহমেদ হিসেবে আমি সব লেখালেখি করতাম। উনি আমাকে বললেন যে, আপনি দিলারা আহমেদ?" আমি বললাম, "আপনি ফখরুজ্জামান চৌধুরী?" "জি।" উনি বললেন, "আসেন।" আসেন বলে উনি বাঁ পাশে তখন একদম ঘরটা মানে আধা, আধাই আলো, বইপত্র মানে সোঁদা গন্ধ পুরানো পুঁথি-টুথি এগুলো তো শত বছরের পুরানো সব পুরনো বই-টই কাগজের যে হ্যাঁ, উনি ওগুলোর উপরে তো ইয়ে করছেন রিসার্চ ওনার করছিলেন। ওগুলো নিয়ে। অনুবাদ। হুম। তো ওইখানে বসেই উনি বললেন যে, "আপনি লেখালেখি করেন ওটা কি কবিতা" উনার আঙ্কেলের বাসা ছিল? না, বাংলা একাডেমিতে। আচ্ছা, বাংলা একাডেমির কোনো একাডেমি একটা রুম যেখানে উনি যেখানে উনি ওখানে যেখানে বসতেন, লেখালেখি করতেন। কাজ আচ্ছা। করতেন আরকি রিসার্চের হুম। সমস্ত। তো তারপরে ওই লেখার কথা হতেই দেখলাম যে উনি এত পণ্ডিত মানুষ, এত কিছু জানেন। আমি না অবাক হয়ে দেখছি। আমি আর কি ঝগড়া করব সেখানেই। মানে যখন উনার কাজকর্ম দেখলেন, উনার না, পরিবেশটা উনার দেখলেন, কথাগুলো কথা মানে শুনলেন, জ্ঞানগর্ভ সব কথা ইয়েতে তখন আমি বললাম যে না, ধারণাটা পণ্ডিত ধারণাটা মিলে গেল। মানুষের সঙ্গে আমার তর্ক করা একটা মানে খুবই ইয়ে হবে। সদ্য একজন লেখিকা চেষ্টা করছে তারপরে এরকম সময়। লাস্টে আমি বললাম যে, "আমি এখন যাই, বাসায় যেতে হবে।" উনি বললেন যে, "আপনাকে অনেক ধন্যবাদ।" আমি, "কেন?" বললে আমি ভাবলাম যে আমি যে ঝগড়া করিনি সেটা বলব। বলে কি, "না, আমি আজকে রাত্রে রেডিওতে" তখন টেলিভিশন হুম। ছিল না। আম টেলিভিশন হয়েছে ৬৪ সালের ৬৩ এর ডিসেম্বরে। কথা বলছেন আমি আপনি। ৬৩ হুম। সালের কথা বলছি। অক্টোবর নভেম্বরের হবে ওকে। এরকম, হ্যাঁ? আমাদের প্রেমটা কিন্তু খুব অল্প সময় এবং তারপরে ৬৪ বিয়ে। সালের ফেব্রুয়ারিতে আমাদের বিয়ে হয়ে যায়। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি ৪ মাস ৫ মাস হ্যাঁ, এরকম। এর মধ্যে মানে চিঠি লেখালেখির ভেতরে এবং চিঠির বাহক ছিল আমার ছোট ভাই আন্টি এই যে কামাল। আপনি আঙ্কেলের ওখান থেকে চলে আসলেন বাংলা একাডেমি থেকে। আসার পর আ তারপরের যোগাযোগের সূত্রটা কি চিঠি নাকি আবার দেখা হয়েছিল বা না, কথা হয়েছিল? আ দেখা হয়েছে, কথা হয়েছে। তারপরে সব সব তো দেখা অনেক কথা না বলা আরো কথা চিঠিতেই আরকি বলা আর হয় এরপর আরকি। আরো তো কয়েকবার উনি দেখা হয়েছে আ তারপর ভালো লাগার সেখানেই ব্যাপারটা। আ উনি বললেন কি আমি বললাম, "কেন ধন্যবাদ?" বললেন যে, "না, আজকে আমি রাত্রি" বললেন ১০টা কত মিনিট নাকি ৯:৩০ এরকম হবে যে আমি একটা আমার গল্পের আসর আছে। তো ওখানে লিখতে হবে। আমি মানে খুঁজে পাচ্ছিলাম না। টপিক। কিসের উপরে লিখবো টপিকসটা পাচ্ছিলাম না। তা আমি বললাম যে, "আপনি আবার আমাকে নিয়ে কি লিখবেন?" বলে কি, "না, আপনাকে নিয়ে কিছু লিখব না, আমি লিখব গল্প। তো আমি পেয়ে গেছি। আ পারলে শুনেন।" তারপরে আমি তো গেল বিকাল গেল, গেল। এর মধ্যে উনি গল্প লিখে ফেলেছেন এবং গল্পের নাম দিয়েছেন প্রহরা। 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 প্রহরা কি? আমি বললাম উনি আমাকে বললেন যে, "আপনার কি ভালো লাগে আ অবসর সময়ে?" আমি বললাম যে, "না, আমি যখনই সময় পাই ইউনিভার্সিটি থেকে বা কলেজ থেকে বের হয়ে আমি করি আ এস হাসপাতালে যাই।" তখন মেডিকেল কলেজ ছিল। আচ্ছা। তা আমি বললাম যে, "আমার ইউনিভার্সিটির পাশেই তো মেডিকেল কলেজটা।" আমি বললাম, "ওখানে যাই। যেসব রোগীদের কেউ আসে না, কেউ নাই আপনজন, আমি তাদের কাছে গিয়ে আচ্ছা। বসি। আমি আ ক্যান্টিন থেকে" তখন একটা পাউরুটি পাওয়া হুম, যেত। হুম। বনরুটি না, এমনি ছোট পাউরুটি পাওয়া যেত আ ৳২ দিয়ে। হ্যাঁ? আচ্ছা। তা আমি বললাম যে, "নিয়ে আমার টিফিনের টাকা থেকে আমি নিয়ে আ তাদেরকে দিতে চেষ্টা করি।" তো উনি ওই কথাটার উপরেই গল্প ও লিখেছেন। আচ্ছা, আচ্ছা, হুম? আচ্ছা। আমার গল্পের নাম দিয়েছে 'প্রহরা'। প্রহরা। তা সেই গল্পের নায়ক সে আসতে দেখে যে সে তার মনের মানুষকে খুঁজে পাচ্ছে না।
কিন্তু একদিন হঠাৎ সে হাসপাতালে তার কোন রোগীকে দেখতে গেছে, দেখে যে একটি মেয়ে এরকম স্থির হয়ে বসে আছে একটি রোগীর পাশে এবং একটা তার সেই চোখে মুখের সরলতা এবং দ্যুতি মানে সেই লোককে আর কি, নায়ককে এতই মুগ্ধ করলো, আকৃষ্ট করলো, এটা ইত্যাদি ইত্যাদি। তা আমি তখন তো রেডিও, হ্যাঁ, এবং রেডিও কারেন্ট দিয়ে না, ব্যাটারি দিয়ে চলে। তো রেডিওটা ইয়ের উপর থেকে নিয়ে মাথার কাছে রেখে শুনতে শুনতে না ঘুমিয়ে গেছি। মানে আপনি জানতেন যে আপনার ওই গল্পটা হ্যাঁ প্রচার হচ্ছে। হচ্ছে তো গল্পটা শুনেছি, তারপরে কি গান হচ্ছে কি হচ্ছে, আমি ঘুমিয়ে গেছি। অনেকক্ষণ পরে আমার আম্মা ওই রেডিওতে রেডিও আবার বন্ধ হয়ে যায় একটা সার্টেন সময়ে, 11টার দিকে বোধহয় বন্ধ হয়ে গেছে, তারপরে প্যাঁ প্যাঁ শব্দ হচ্ছে। আম্মা ওই ঘর থেকে, পাশের ঘর থেকে এসে এরকম শব্দ শুনে বলে কি, রেডিও চালাচ্ছে, ব্যাটারি শেষ করে কোনো খবর নাই, বন্ধ করবে। আমি ধরপড়ে উঠেছি। তারপরে পরের দিন আবার যখন দেখা হয়েছে বাংলা একাডেমিতে, উনি বলছে, শুনেছেন? আমি বললাম যে হ্যাঁ, এবং আমি তো বুঝলাম যে ওটা আমাকে নিয়ে আপনি তো আরো ইমপ্রেস হয়ে গেলেন সেটাই। বোধহয় তখন। প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার আমার সর্বনাশ। আচ্ছা, ওদিনই সর্বনাশটা হয়। তারপর? আমি আসলে না তখন আমার অনেক মানে সিএসপি অফিসার-টফিসার, তাদের জন্য বিয়ের প্রপোজাল আসতো, ইঞ্জিনিয়ার, ডাক্তার। কিন্তু আমি সবসময় চাইতাম যে একটি মানুষ যে আমার শিল্পী মনকে বুঝতে পারে, আমার কবি মনটাকে বুঝতে পারে। মিলটা ওখানে হ্যাঁ, ওখানে। কারণ আমি বলতাম যে আমি ওরকম বড় অফিসারের বউ হয়ে তারপরে গিয়ে ওই যে অনুষ্ঠানে ফিতা কাটবো আর এ কাটবো সেটা হতে চাই না, এবং ঘরের মধ্যে পুতুল হয়ে বসতে চাই না। তার সাথে আমার সারাক্ষণ সাহিত্য নিয়ে এটা নিয়ে আলাপ হবে। তো তাকে পছন্দ করলাম, কিন্তু আমার বাসায় রাজি ছিল না আরকি। পরে ইয়ে হলো আরকি। আমি আসলাম, এসে বললাম যে, "আমাকে তো অন্যখানে ঠিক হয়ে গেছে, এখন কি বল?" বলল, "অসুবিধা নেই, আসো।" মানে ততক্ষণে মোটামুটি আপনাদের মন দেয়া নেয়া হয়ে গেছে। হয়ে গেছে, হ্যাঁ। পরে আম জিয়া হায়দার, কবি জিয়া হায়দার, তার বাসা ছিল কাগজিটোলা একটা জায়গা ছিল। এখন আছে কিনা জানি না, ওল্ড টাউনে। ওর বাসায় আমাদের বিয়ে হয়েছে এবং আম সর্দার জয়নুদ্দিন ছিলেন। এটা কি পরিবারের বাইরে গিয়ে আপনারা দুজনের সিদ্ধান্ত হ্যাঁ, হয়েছে? নিলাম আরকি। পরে বিয়ে হলো। পরে আমার ছোট ভাই কামাল, সে ছিল। তারপরে ও বাসায় এসে যখন বলল, না আমার আম্মা তো ফিট-টিট কেন এরকম করলো? আমরা তো, পরে আমার মামা আসলেন দেশের থেকে, আমার দেশ নোয়াখালী, টেলিগ্রাম করা হলো, কাম সুন। ওকে। এত বড় ঘটনা ঘটে গেছে, দ্রুত তো চলে ওরা, আসুন। আমার মামা বোঝে নাই, মনে হচ্ছে কি হলো, হয়তো আমার আম্মার অসুখ, ছুটে আসলো রাত্রের ট্রেনে। পরে পরে মামা আসলেন আরকি, বাসায় এসে বলে যে, তুমি চলো বাসায়, ফরমালি সবার সঙ্গে। আমি বললাম, "না, আমাকে আসতে দিবে না, আটকায় রাখবে।" বলি কি, "না, কিছু হবে না। ঠিক আছে, এটা যা হয়ে গেছে, হয়ে গেছে।" আম তো আসলে ফ্যামিলি দিক দিয়ে সব দিকেই ভালো ছিল, কিন্তু একটা ছিল কি যে সে এস্টাবলিশড না। বাবা-মায়ের তো চিন্তা থাকেই যে মেয়েকে কি খাওয়াবে, কি করবে। মাত্র ৳২৫০ তখন স্কলারশিপ পান তিনি, হ্যাঁ? তো এই ৳২৫০ দিয়ে কি করবে? তো পরে সব মেনে নিয়েছে এবং পরে তো তিনি ধীরে, ধীরে ঠিক করে। চাকরি নিলেন, ভালো কাজ, মানে উন্নতি হতে থাকলো আরকি, এবং তার সাহিত্যের দিকটাকে কিন্তু তিনি অবহেলা করেননি। তিনি অনুবাদ সাহিত্যে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন এবং তার ৩০টা বই আছে, হ্যাঁ? জিনিসটা অনুবাদ অনুবাদের উপরে, এবং খুবই বিভিন্ন ধরনের, সবসময় লরকা, তারপরে একটা যে বইটার জন্যে তিনি, আমরা জাপানে গেলাম, জাপানের মারি কাইগো বলে একজন মহিলা কবি, তিনি কিউশু ইউনিভার্সিটির প্রফেসর আরকি। তো তিনি ইনভাইট করলেন, আমরা উনি জাপানে গেলেন, আমি গেলাম। উনার সঙ্গে দেখা হলো। এই আরকি, মানে এইভাবে বাহ! খুবই ৫০টি বছর ইন্টারেস্টিং। তার সঙ্গে আমার সংসার জীবন। সংসার জীবন। দীর্ঘ সংসার জীবন। আন্টি, ১ম সন্তান, আ আপনার তো ২ জন নেই। ২ মেয়ে আর একটা ছেলে আছে। ছেলে আছে। ১ম সন্তান তো বোধহয় প্রায় ১ যুগের মতো, না, একযুগ না, ৮ বছর পরে। ৮ বছর পরে। আর তখনকার সময়ে এরকম দীর্ঘ সময় একটা মেয়ের বাচ্চা নেই। সবাই খুব, আমিও চিন্তা করেছি, মানে এত আমি
আম হিন্দুদের গঙ্গা স্নানও করেছে। যে যেটা বলতো মানে এই কি তাবিজ করলে এটা বাচ্চা হতে বাচ্চা পারে? হবে। হ্যাঁ, ডাক্তার বলেছিল যে দেখেন কোনো অসুবিধা নেই। ডক্টর টি.এ. চৌধুরী, হ্যাঁ, আচ্ছা। বিশিষ্ট ইয়ে। তো উনি আমাদের দুজনকে দেখে বলে কি দেখেন এটা কিছু না, অনেকে দেরি হয়। আপনি অস্থির হবেন না, ধৈর্য ধরেন আরকি। কিন্তু ওই সবার কথা কথা শুনতে, শুনতে মানে তখন এমন কোনো অনুষ্ঠানে গেছি, খুব সুন্দর হাসি-খুশি কথা-টথা। তারপরে এসব সবখানেই তো বাচ্চাদের নিয়ে কথা হয়। আপনার বাচ্চা কত বড়? কি পড়ে? কি তা? জিজ্ঞেস করতো, "আপনার বাচ্চা?" আমি বললাম যে, বাচ্চা নেই।" "কতদিন বিয়ে?" এই তখন আমরা আচ্ছা। বাঙালিরা তো ব্যক্তিগত প্রশ্ন করতে থাকি। আক্রমণের যে ব্যাপারটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, "এত বছর হচ্ছে ডাক্তার দেখান।" এই শুরু হলো। বাস মন খারাপ হয়ে গেল। আরে! এত সুন্দর, আর তখন তো সুন্দর ছিলাম, যৌবনকাল। এত সুন্দর একটা মানুষ, আ বাচ্চা নেই, আহারে! ছেড়ে তো দাও, এই আরেক এই জায়গায় গেল বিয়ে করে মন যে খারাপ হয়ে। তারপরে বাসায় আসলে উনি বুঝতেন যে নিশ্চয়ই কিছু, বললেন, "বলো কেন? ৬ বছর হয়েছে আমি বললাম যে, "তা আমি মিথ্যা কথা বলব নাকি?" বলবে, "না, বলবে ২ বছর হয়েছে।" তখন আর প্রেশারটা আসবে, তাই না? এই আরকি। বাহ! আন্টি, আ অভিনয় জীবনে প্রায় ৬ দশকের বেশি সময় অতিবাহিত করেছেন আপনি। এই দীর্ঘ ক্যারিয়ারে প্রাপ্তি এবং অপ্রাপ্তি কতখানি? অপ্রাপ্তি কিছু নাই। সব পুরোটাই প্রাপ্তি। পুরোটাই মানুষের যে ভালোবাসা, হ্যাঁ? কবির কথায় বলি, জি। "মোর নাম সেই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক।" লোক। আজকে যখন রাস্তায় বের হই, তখন দিলারা জামান না, "দাদি ভালো আছেন?" আগে বলতো ওই ওর মা, ওর এইগুলো। আর এখন আবার সে এত বলে, এমনি বলে যে, "দাদি ভালো আছে, আপনি ওইটা দেখছি।" বা যখন গ্রামে কখন কোথাও যাই শুটিং করতে, বলে যে, "আপনার ওই ৫১বর্তী দেখেছি।" এরকম গ্রামে তখন তো একটা টেলিভিশন থাকতো, সবাই এসে একসঙ্গে নাটক দেখতো একসাথে বসে। একদিনে। তখন একটা চ্যানেল ছিল বিটিভি। এবং নির্দিষ্ট সময়ের জন্য হ্যাঁ, অপেক্ষা। অপেক্ষা থাকতো। তো আ তখন যে মানুষের এত ভালোবাসা, এত মায়া, আ আসলে সবাই শিল্পীদেরকে বোধহয় অন্যরকম মায়া করে সবাই। হয়তো অ অনেকদিন আগে আমি একবার মনে আছে, গেছি এরকম টমেটোর ইয়ে, তো টমেটোর গাছগুলো ধরে, ধরে দেখছি এরকম। যখন চলে আসবো দেখি কি একজন, টমেটো যার নিয়ে ক্ষেত এতগুলো টমেটো নিয়ে মানে গাছ ধরেছেন এজন্য সে হ্যাঁ, মনে করছে টমেটো খুব পছন্দ করি আচ্ছা। এটা। যে এই যে ভালোবাসা ভালোবাসা। মানুষের, এত এবং মায়া ব্যাপারটা করে। কিন্তু আন্টি এমনও হয় যে আ দাদি বা দাদা, তার সন্তান, তার সন্তান ৩ টা প্রজন্ম একসাথে আপনাকে দেখেছে, চেনে। এরকম কি কোনো অভিজ্ঞতা হয়েছে যে ৩ না, প্রজন্ম একসাথে আপনার সামনে এসে এরকম হয়নি। আম তবে উপলব্ধি তো বুড়োরা করেছেন দেখেছে, বহুবার। দেখেছে। তারপরে মহিলারা, আপনি উনি না? নামটা বলতে পারেন না। যারা একটু আপনি বৃদ্ধ বা বয়স্ক এরকম এসেছে। বলে। তারপরে এখন তো, তারপরে তো আমাদের আকাশ সংস্কৃতির জানালা দরজা খুলে গেছে। সারা পৃথিবী দেখি মাঝখান দিয়ে মানে মানে আকাশের সেই অ অপসংস্কৃতি এসে এমন আগ্রাসন করেছিল আমি ঘরে। এটাই বলতে চাচ্ছিলাম আন্টি যে এই যে আপনাদেরকে যে এত শ্রদ্ধা করত, মানুষ এত ভালোবাসতো, কি মনে হয় যে বর্তমান প্রজন্মের যারা অভিনয় শিল্পী আছেন, তাদের ক্ষেত্রে ভালোবাসার জায়গাটা কি ওরকমই? না, সময়ের সঙ্গে সব বদলায়। আসলে তখন তো বিনোদনের কিছুই ছিল না। মাধ্যম একটাই একমাত্র ছিল। রেডিও শুনতো। আর যেহেতু এটা ভিজুয়াল মিডিয়া, দেখতে পেত মানুষটা হাসছে, কাঁদছে, তাদেরও কষ্ট হচ্ছে। আর রেডিও কিন্তু সবচেয়ে কঠিন মাধ্যম। আ খালি গলাটা আমার একমাত্র অস্ত্র। এটা দিয়েই হুম, যুদ্ধ হুম, করা, হুম। আর কিছু। কিন্তু আর ওটা তো কাট করার সুযোগ ছিল না বোধহয়। তখন রেডিওতেও এরকম ডাইরেক্ট টেলিকাস্ট হতো, এবং নাটকগুলো আমরা যা করেছি পাকিস্তান আমলে টেলিভিশনের, তখন ওয়ান টেক মানে সিন। একবারে মানে ভুল হওয়ার এবং ক্যামেরা ফিক্সড করা থাকতো। এখন যেটা ডিআইটি আরকি, হুম। রাজুক যেটা ভবন, সেইখানে একটা নিচের তলায় ছোট একটা ঘর ছিল, সেটাই হলো স্টুডিও, এবং ক্যামেরা ফিক্সড থাকতো। একদম পারফর্ম এত করতে হতো না। স্টেপিং গুলো, মানে আমি এক হাত দূরে যেতে পারবো না, বা এক হাত পিছনে এইটুকু যেতে পারবো, এটাও মনে রাখা লাগতো। আর সংলাপ তো মুখস্থই, যে কেউ পাশে থেকে যে প্রম্পট করবে সেটারও উপায় ছিল না। সেটা না। তো একদম মুখস্থই বলতে তো হতো। এইরকম কঠিন একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা সেই ১৫ দিন ১০ সময়টা দিন পার করেছি। সংলাপ মুখস্থ করে, করে ওখানে গিয়ে রিহার্সাল দিতাম। আবার ড্রেস পরে একবার, যেদিন নাটক হবে সেদিন একদম দুপুর থেকে গিয়ে পোশাক পরে
ইয়ে পরে এবং বেশিরভাগ নাটকও তো যাতে আমার কস্টিউম চেঞ্জ করতে না হয়, আচ্ছা। সরি একটু পানি? না ঠিক আছে, কস্টিউম যাতে চেঞ্জ না হয় এরকম আর কি এক ইয়ের বা কোনো অল্প ঘটনার অল্প সময়ের ওটার উপর নাটক হতো। পরে আবার পরে আমরা চেঞ্জ করতে পারলাম, আমি এবং ফেরদৌসী আমরা এখন যখন কাপড় বদলাতে যাই সবাই বলে, "আরে আপনি এত তাড়াতাড়ি কাপড় বদলাচ্ছেন?" আমি বললাম, "এখন আসলে মেয়েরা তো শাড়ি খুব কম কম পরে অকেশনালি, তো আমরা আর তখন কাপড় বদলাবার জন্য আবার ড্রেসিং রুমে আসবো বা মেকআপ রুমে আসবো সেরকমও উপায় ছিল না। হ্যাঁ? দৌড়ে এই সেট বানাতো ইয়ে দিয়ে, ওই সেটের পিছনে গিয়ে কাপড় পরে আবার চলে আচ্ছা, আসতাম আচ্ছা, এরকম। আচ্ছা। তো এইরকম সুইফট কাজ মানে করতে গিয়ে আলাদাভাবে যে একটা মেকআপ হ্যাঁ, রুম, ইয়ে কস্টিউম মঞ্চে চেঞ্জের কাজ করতে ব্যাপার গিয়ে যেভাবে আরকি করতে হয়েছে আমাদের, ওই শাড়ি ওখানে ওইভাবে তো বদলাতে হতো মঞ্চের বা পেছনে একটা পেছনে একটা জায়গা থাকতো। জায়গা থাকতো। অনেক সময় আমরা জায়গাও পাইনি আরকি যখন কাজ করেছি। আমি তো স্টেজেও কাজ তখন তো করেছি একজন চিটাগংয়ে। আরেকজনের খুব সহযোগিতা করতো বা হ্যাঁ, তখন সমন্বয় করে কাজ করবার যে একটা এখন আসলে শ্রদ্ধা আলাদা ভক্তির হয়ে জায়গাটা। গেছে। আ আসলে আগে ফ্যামিলি বন্ডিংটা তো নষ্ট হয়ে গেছে আমাদের। ছোট, ছোট পরিবারে সবাই হ্যাঁ, বিভক্ত এখন হয়ে হয়ে যাচ্ছে। গেছে যার জন্যে বড়দেরকে দেখলে বা একজন আরেকজনের জন্য ভাগ করা বা ইয়ে করা, স্যাক্রিফাইস স্যাক্রিফাইস এর যে ওই ব্যাপারটা। জিনিসগুলো তো হারিয়ে গেছে আমাদের জীবন থেকে। এটার জন্যে এখন কিন্তু এমনও হচ্ছে একজন অভিনয় শিল্পী আ ১ মাসে বোধহয় ১০টা ১৫টা নাটকেও কাজ আরো করে বেশি ফেলছে করে, বা আরো আরো বেশি বেশিও করছে। করে। তার মানে প্রত্যেকদিন তাকে শুটিং করতে হচ্ছে। প্রত্যেকদিন নতুন, নতুন গল্পের সাথে সে প্রত্যেক দিন মানে কি? দিনে হয়তো ২ টা এখানে একটু এরকম করে হচ্ছে, আবার চলে আরেক জায়গায় যাচ্ছে। গিয়ে। হ্যাঁ। বাট তাতে কি ক্যারেক্টারে ঢোকা, সেই এসে যে এখন সময়টা নেয়ার ব্যাপার, ঐরকম তো সবাই গুছিয়ে আ গুছিয়ে করা বা ক্যারেক্টার নিয়ে আমরা যেমন এখন আমি হায়াত ভাই আছি। আমি তো সবচেয়ে সিনিয়র এখন আমার বয়সে কেউ নেই। তারপরে হায়াত ভাই আছে। আমরা বলি যে আমাকে এখন তো স্ক্রিপ্টও হয় না, হ্যাঁ? আসলে মুখে, মুখে ইয়েটা বলে দেয়। তারপরে তুমি ডায়ালগ এগুলো মানে এত সহজ না তো এই প্র্যাকটিস ব্যাপারগুলো। গুলো তো আমাদের হ্যাঁ, এগুলো চর্চাটাকে নষ্ট করে মাঝখানে ফেলছে না এসে আন্টি? এই যে স্ক্রিপ্ট অপর ছাড়া শুটিং করা, প্রত্যেকদিন নতুন, নতুন গল্পে কাজ করা, একদিনের মতো আর সেটে যাওয়া। দেখো কৌতুক একটা জিনিস বা একটা তোমাকে একটা আনন্দ দেবার একটা জিনিস, একটা কথা বলেও আমাদের আম হুমায়ূন আহমেদ ভাই তিনি এমনি কিন্তু ওরকম ভাড়ামির ডায়ালগ না। একটা কথা সংলাপের ভেতর দিয়ে যে খুব সংলাপ বলছে সুন্দরভাবে সে কিছু তার কিছু হচ্ছে না। অন্যরা যে সেই শুনছে সে হ্যাঁ, হেসে সে একেবারে তার ভেতরে যে আনন্দ হুম, হুম। এরকম মানে ইয়ের ব্যাপারগুলো সেগুলো তা এগুলো সবার ভেতরে নাই এবং মনে করে কি এইভাবে উম কুৎসিত অঙ্গভঙ্গি বা একটা কথা বললাম তাহলেই হয়তো হাসবে বা সেটাই হয়তো হিট হবে। আসলে তা না। আর রুচি আমি মনে করি যে আমারও দায়িত্ব আছে। আমি যেহেতু সংস্কৃতি কর্মী, আ আমারও দায়িত্ব আছে এগুলো নিয়ে প্রতিবাদ করা এবং আমি করব না এগুলো। যেগুলো সংক্রামিত হবে। আমার বাচ্চা সেটা দেখে শিখবে। কেমন? এটা ভিজুয়াল মিডিয়া তো এটা দেখে যেকোনো একটা এটা একটা প্রভাব আছে। একটা অবশ্যই প্রভাব। প্রভাবিত একবার হয় যেটা। এই একটা নাটকে যে যে ইয়ের ফাঁসি দিতে দেওয়া যাবে না, হ্যাঁ, হ্যাঁ? তো আন্দোলন। একদম রাস্তায় মিছিল হয়ে হুম, গেল হুম, হুম, তাদের। হুম। তাদের এটা যে একটা নাটক, বাকের ভাই, রাইট আন্টি? বাকের ভাইয়ের বাকের। ফাঁসি মানে তো এইগুলো যে প্রভাব এটা আমাদের বুঝতে হবে। আমাদের যারা লেখেন, যারা অভিনয় করেন নির্মম প্রত্যেকেরই আমাদের এই সমাজের প্রতি দায়বদ্ধতা আছে। দায়বদ্ধতা আছে। এটা ভুলে গেলে চলবে না। তার মানে আন্টি আপনি এখনো আ যেকোনো গল্পের এই স্ক্রিপ্টটা বোধহয় আগে আমরা বলি যে আগে স্কিপ দাও না হলে বলে কি ১ম আমি বললাম যে স্কিপ বলকে পাঠাচ্ছি। আমি বললাম যে, "না বলো আমাকে দেখতে হবে তো আমার সেই সময়টা আমি কোন ক্যারেক্টার করছি। হ্যাঁ, ঠিক আছে প্রস্তুতির দাদি। একটা ব্যাপার হ্যাঁ, আছে। তা আমার কি কোনো আগের কোনো অতীতের কোনো ব্যাপার আছে কিনা? আর কোন সময় নাটকটা আমার প্রেক্ষাপটটা কি? দেখতে হবে। আমি কি ধরনের কাপড় পরবো, পোশাক পরবো। এটা বর্তমান সময়ে একটা সময় আজ থেকে ৩০ বছর আগে একরকম শাড়ি পরতো। তো ৩০ বছর আগের আমার এখনকার আধুনিক শাড়ি এই পরে শাড়িতে চলবে তারপরে না। এটা পটভূমিটা কি গ্রামের একটা মধ্যবিত্ত না নিম্নবিত্ত। ভাষার ব্যাপারটা আ কি হবে? এগুলো উম মানে মিলাতে পারি না আরকি। যার জন্য অনেক সময় কাজ করতে পারি না। বলি যে না থাক অল্প করব কিন্তু সেটা যাতে ঢেউয়ের ভালো যে খেতে একটা
প্রবণতা আন্টি যে ভিউ হলেই নাটকটা হিট এই ভিউ জিনিসটা এখন তো হয়ে গেছে, এখন সময়ের সাথে এটা। আমাদের সময় তখনের তো ভিউর ব্যাপার-ট্যাপারও ছিল না। হ্যাঁ, আমরা একটা নাটক হলে ভয়ে থাকতাম যে পত্রিকা সমালোচনা যখন একটা কলাম থাকতো সেখানে, হ্যাঁ, উনার অভিনয় লিখবে ভালো না হয়েছে, লিখবে। কি লিখবে এটা। সময়ের সাথে সব বদলে গেছে, এখন এটা আমাদের মেনে নিতে হবে। তবে এইরকম ভিউর মানে তাৎক্ষণিক একটা কিছু দেখেই একটা লিখে দিল আর সেটাই ভাইরাল হলো, কি হলো, এগুলো সময়ের ব্যাপার। এসেছে আবার মেনে এক তো নিতেই সময়ে হবে চলে যাবে। হয়তো। আমি মাঝে, মাঝে পরিবর্তনটাও কষ্ট হয়, আবার সম্ভব। বলি কি টাইম ইজ দ্য গ্রেট হিলার, Right. আবার সব ঠিক হয়ে যাবে। হয়তো আমি আশাবাদী, তো আশা সময় করি। বলবে। তবে আন্টি আমার মনে হয় যেটা যে ভিউ তো একটা বাণিজ্য আসলে। ভিউ ছাড়া হ্যাঁ, প্রোডিউসার সেটা। বা প্রযোজক বাঁচবে না, কাজ করতে চাইবে না। কিন্তু এখানে যে ব্যাপারটা আন্টি, দর্শক তো চাইলে আ যেটা ভাড়ামে আছে বা যেটা আ গঠনমূলক নয় সেটা তো এড়িয়ে চলতে পারে। যেটা ভালো সেটা তো দর্শক গ্রহণও করতে পারে। এখানে কি শুধু যারা বানাচ্ছে তাদেরই দায়বদ্ধতা কাজ করে নাকি দর্শকদেরও কিছু দায়বদ্ধতা দর্শকদেরও আছে? রুচি, শিক্ষা, হ্যাঁ, তারা দেখছে শিক্ষা বলেই হয়তো আমাদের মানুষ এখন শিক্ষা ওই শ্রেণীটা ব্যবস্থায় সাহিত্য, শিল্প, একটা গল্পের আগে যেমন গল্পগুলো, এখন পণ্ডিত ব্যক্তিরা কিভাবে চিন্তা করছেন, আমি তো ক্ষুদ্র মানুষ। আ ওইগুলোর প্রভাব ছিল আমাদের মধ্যে, হ্যাঁ? প্রভাব আসতো একটা মনকে তার রুচি এবং তার এইসব ব্যাপারগুলো আ তৈরি হওয়ার জন্যে যে পিলার, ফাউন্ডেশন। তো এখন তো আমাদের লেখাপড়ার সিস্টেম সবকিছুই সব বদলে গেছে। এই বদলাবার সাথে, সাথে আমাদের এই সাংস্কৃতিক যে চেতনা, যে মূল্যবোধ বা দায়বদ্ধতা। আ দায়বদ্ধতা, সেগুলো আস্তে, আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং সাংস্কৃতিক আগ্রাসনটা এমনভাবে এসছে, তার প্রভাব থেকে আমরা বের হতে পারছে। পারব না আরকি। তবু আন্টি কোন জায়গাটা নিয়ে আপনি মাঝে, মাঝে আশাবাদী হন যে ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াতে পারে বা না, সামনে এটা তো আমি যখন নাকি ১ম এইসব চ্যানেল হলো, এটা হলো, সবাই বলে, "হ্যাঁ, এতগুলো চ্যানেল কি হবে আজ?" আমি বলি, "দেখো আর সব বাদ দাও। কতগুলো মানুষের জীবন জীবিকা, হ্যাঁ? তো কতগুলো পরিবার এই এই পরিবার এটাকে আগে দেখো। তারপরে তাদের কাজগুলোকে নিয়ে আমরা সমালোচনা করি বা তারা কেমন দিচ্ছে বা কি বৃত্তান্ত। এখন আমরা যে ভালো নাটক যিনি ডিরেক্টর করতে চান, অনেক সময় চ্যানেল বলে যে, "না, আমাদের দর্শক এখন এটাই হালকা, পছন্দ হালকা করবে। কিছু চায়, আপনি করবেন।" এরকম নানান রকম নাকি আছে, বাকবিতণ্ডা আছে, যা আছে। আমি ওগুলো নিয়ে মাথা ঘামাই না। আমি একজন ছোট্ট ক্ষুদ্র শিল্পী, কাজ করতে চাই। আপনি একটা ইন্ডাস্ট্রি আন্টি না, নিঃসন্দেহে। এটা কাজ আপনি একটা করেছি, প্রতিষ্ঠান। আ দেখেছি সময়ের বদলেছে এবং কখনো কম্প্রোমাইজ করিনি আরকি। অসুন্দরের সাথে, অন্যায়ের সাথে আ আপোসটা আ কখনো আপোস করিনি। এখনো যুদ্ধ করে যাচ্ছি। আ অনেক সময় স্ক্রিপ্ট পড়ে আমি বললাম যে, "না।" সম্প্রতি একটি সিনেমা আমাকে করতে বলেছিল। খুব একদম ধরেছে এসে। আমি যখন স্ক্রিপ্টটা নিলাম, আমি বললাম যে, "না, আমি ক্ষমা চাই।" কারণ আমি সবসময় বলছি যে, এই যেসব ভিজুয়াল মিডিয়া আছে, এখানে এমন কিছু করা উচিত না যেগুলো প্রভাব ফেলে আমাদের কিশোর মনে। তো বা এই যে প্রজন্মের জন্য কিশোর অপরাধ, কিশোর আম ওই ওখানে সংলাপের মধ্যে এত অশ্লীল গালি ছিল, এটা ছিল বলে আপনারগুলো আমারগুলো হবে না। বাট আমি তো কিন্তু ওটার একটা অংশ। কিন্তু আমার ছেলে সেগুলোর হুম, হুম। উচ্চারণ করছে বা আর এটা যখন হবে, আমি সবসময় বলি যে আমাদের বড়দের বা যেকোনো ইয়েতে এরকম এই ধরনের সংলাপ বা এগুলো উচ্চারণ করা, যার জন্য আমাদের কিশোররা এভাবে সংগ্রামিত হচ্ছেই আমি বলি। তো এগুলো প্রভাব পড়ছে তাদের কিশোর মনের মধ্যে এবং এগুলো দেখে, দেখে ভায়োলেন্সটা বেড়ে যাচ্ছে। তো আমি যেখানে সব জায়গায় এগুলো বলে আসছি, প্রতিবাদ করছি, সেখানে আম এটা এই ধরনের কাজ আমি আবার করব এবং সেটা সবার জন্য একটা বিনোদনের ব্যাপার। করলাম না আরকি। তা আমি আপনার ক্ষুদ্র জায়গা মানুষ, থেকে আপনি ওইভাবেই প্রতিবাদটা বা হুম, ওই প্রতিবাদটা আপনি আপনার জায়গা থেকে করে যাচ্ছেন সেটা সিলেকশনের ক্ষেত্রে হোক, হ্যাঁ, দুটো হ্যাঁ। কথা বলার হ্যাঁ, ক্ষেত্রে এবং হোক, অনেক আলোচনার সময় ক্ষেত্রে হোক। সংলাপ যখন ওরকম থাকে ওখানে ভেতরে কিছু একটা, আমি বললাম যে, "এভাবে বলব না, আমি অন্যভাবে বলব।" কারণ এটা
আর কোনো না কোনো কেউ যদি দেখে একটা বাচ্চা বা আরেকজন, তাকে প্রভাবিত করতে পারে হয়তো। আন্টি, আপনি তো মহান মুক্তিযুদ্ধ সরাসরি দেখেছেন। আ মুক্তিযুদ্ধের এমন কোনো স্মৃতি আছে যা আপনাকে খুবই আবেগতাড়িত করে? যেমন আ সেটা এরকম হতে পারে যে খুব নিকটাত্মীয় কেউ বা খুব পরিচিত কেউ যার আত্মত্যাগ আপনি সরাসরি দেখেছেন। এরকম কোনো স্মৃতি? মুক্তিযুদ্ধে আমি অংশগ্রহণ করতে পারিনি, সেই একটা দুঃখ আজীবন আমৃত্যু থেকে যাবে। যে তখন আপনার বয়স কত ছিল আন্টি? তখন আমার উম ২৩-২৪ বছর ২৩-২৪। বয়স, হ্যাঁ? এবং তখন ওই ৯ মাস পালিয়েছিলাম গ্রামে, এবং সেই পালানোটা হলো যাতে কেউ বুঝতে না পারে। সারাদিন ওদের ধানের যে গোলাঘর ছিল, সে গোলাঘরের ধানের বড় হ্যাঁ। ডুলি, হুম। ওটার পেছনে এরকম করে ভোরে উঠে ২ মগ টিউবওয়েল থেকে পানি মাথায় দিয়ে ব্যাস কোনোমতে গিয়ে ওই ওখানে এরকম সারাদিন শুয়ে থাকতাম। ওখানে চুপ করে একটু খাওয়া দিয়ে আসতো বাটিতে করে। তারপরে সন্ধ্যা হলে, রাত হলে তখন আস্তে এসে ঘরে বিছানায় শুতাম আরকি। এবং সারাদিন বাথরুম-টাথরুম সব বন্ধ। পানিও খেতাম না, যাতে যেতে হবে বা ইয়ে করতে হবে। এইভাবে উম এটাও তো এক প্রকার আত্মত্যাগ, এটাও তো এক প্রকার যুদ্ধে না, অংশগ্রহণ। আমার এটা কোনো কিছুই না। আপনি শরীরে থাকতে যে মা চেয়েছিলেন। তার সন্তানকে হারিয়েছে, আমি পরে একটা কাজ করতে গেছিলাম ওমর ফারুকের মা বরিশালে। সেই মা ছেলের অপেক্ষায় থাকে। এখনো এখনো আ তিনি দরজা করতে দেন না, লাগাতে দেন না, আটকাতে দেন লাগাতে না। দেন না। বলে যে আমার ছেড়ে ফিরবে। এসে যদি দরজা করে, আস্তে, আস্তে দরজা টুকিয়ে দেয়, তোমরা খুলতে পারবে না। এবং রোজ সকালবেলা যখন ভাত রান্না করে, ও অন্য ছেলের বউকে বলে যে ১ মুঠ একটু ভাত ঢেলে বেশি নেবে না, ১ মুঠ না, একটু বেশি করে নেবা, ও তো একলা আসবে না। আ ওর সাথে তো ২-৪ জন থাকবে। এবং ও ওনার ছেলে-মেয়ে যারা আমাকে নিয়েছে আরকি, বলল যে উনার জন্যে আমরা বড় দালানে যেটা ওদের আছে, ওখানে, বলকে ওখানে মাকে নিতেও পারি না। উনি দরজা খুলে শুবেন এবং তাকিয়ে থাকে একটু পরপর যে ছেলে ফিরবে। ছেলে হয়তো ফিরে আসবে। সে ওমর ফারুক যুদ্ধে গেছিল। আর ফিরেন। ফিরে আসেনি আরকি। কিন্তু উনি অপেক্ষায় আছেন যে ছেলে ফিরবে। আমি ছবিটা করার সময় ওমর ফারুকের মা এই ওদের বাড়িতে আমাকে নিয়ে গেছিল দেখার জন্য। সবকিছু দেখানোর জন্য। ওর মাকে দেখলাম, উনি বুঝতে পারেন না, কিন্তু ওনার সেই সেন্স নাই। আমাকে এমনি করে ধরল-টরল। এবং অন্য ছেলে-মেয়েদের কাছে উনি থাকেন, ভাইয়ের ওনার আরেক ছেলের কাছে। তো বলল আরকি। আরেকজনকে দেখেছি, তিনি ময়মনসিংহের। উম উনি উনার স্বামীও যুদ্ধে চলে গেছিলেন। উনি টিচার্স ট্রেনিং কলেজের ভাইস প্রিন্সিপাল ভদ্রমহিলা। আম তো যুদ্ধের সময় একদিন অনেক রাত্রে আস্তে, আস্তে এসে দরজা খুলেছে। পরে বলেছে যে, "কতদিন খাই না, একটু কি আমাকে মুরগির গোশত রান্না করে খাওয়াবা?" তা উনি এখন এত রাত্রে তাড়াতাড়ি করে কোনমতে কয়েকটা টুকরা রান্না করে, মাত্র রান্না বসিয়েছেন, এর মধ্যেই কে যেন বলেছে যে, না, লোক তো রাজাকার ছিল, তো বলকে ওদের লোক বাড়ির সামনে দিয়ে গেছে, শিগগির পালাও। তারপর চলে গেছে। উনি আর ওই রান্নাও পড়েছিল। আহা! খেতে তারপর পারেননি আর। থেকে উনি, আমি জানতাম না এই ঘটনা। একদিন আমার বাসায় দাওয়াত করেছি। তো সবাই খাচ্ছে-টাচ্ছে, উনি মুরগি গোশত দিয়েছি, নিচ্ছেন না। "না, না, আমি খাবো না।" এমনি অনেকে হয়তো গরুর গোশত খায় না অ্যালার্জির জন্যে বা অন্য কিছু, শুটকি খায় না। কিন্তু মুরগির গোশত খায় না এরকম। তা বলছে, "কেন খান না? মুরগির গোশত তো কোনো" বলকি, "না, আমি খাবো না।" অন্য সবকিছু নিয়ে পরের দিন আমাকে আরেকজন বলল যে, "আপনি কিছু মনে করেন না?" আমি লিখি যে, "না, আমি এমনি।" ভাবলাম যে কেন খায় না, কি বৃত্তান্ত? বলে কি না, উনার স্বামী খেতে চেয়েছিল। তারপর পরে উনি খাওয়াতে পারেন নাই। এইজন্যে এখন পর্যন্ত উনি কোনোদিন আর মুরগির গোশত রান্না করে, যে রান্না হয় বা খান না আরকি। তো এগুলো তো না, আমাদের কাছে হয়তো হ্যাঁ, গোশত খায় না, এটা কি? কিন্তু ওই মানুষটা যাকে হারিয়েছে, তার
প্রিয় তার যে জিনিস, অনুভূতি তার যে কষ্টটা, এটা তো আমরা কতখানি এবার উপলব্ধি করতেন না? বুঝতে পারি না আরকি। তো আন্টি এরকম ওই যে অনেক যেটা বলছিলেন যে আপনি লুকিয়ে থাকার যে ব্যাপারটা। ওইভাবে ওই সারাদিন ওইভাবে শুয়ে থাকতে, থাকতে না চুল আমার তো অনেক লম্বা চুল ছিল। হুম, হুম। চুলে জট হয়ে গেছে, আঁচড়াতে পারতাম না। মানে কি একটা অবস্থা আরকি। পরে যখন মানে এমন একদিন কি হয়েছিল আন্টি যে আপনি লুকিয়ে আছেন কিন্তু ওই পাকবাহিনী তো বলতো তখন না পাক তারা কি বাহিনী ছিল না কিন্তু রাজাকার ছিল। ওরা তো ওরা তো সবসময় হয়তো একটা ইনফরমেশন সাধারণ গুলো প্রতিবেশী মানে উঠানে কখনো আসতাম না। ওই যে আশেপাশে থেকে যদি দেখে দেখে ফেলে ফেলে? যে অপরিচিত একটা মেয়ে এই বাড়িতে আছে বা ইয়ে কারণ ওরা তো গ্রাম দেশে কি হয় সবাই সবাইকে চেনে। আমাদের হুম, হুম, হুম। এখন যে অবস্থা হয়েছে হয়তো প্রতিবেশী পাশের কে আছে সেমনের আমরা বাসায় জানি কে না। আছে সেটাই আমরা জানি না। কিন্তু তখনকার সময়ে খুব অল্প কমিউনিকেশনটা মানুষ ছিল। আর এখনো গ্রামে একজনের বাড়িতে একটু কিছু রান্না হচ্ছে ওই পাশের বাড়ি থেকে হুম, হুম, বুঝতে পারে, জানতে পারে বা ইয়ে না দিয়ে খায় না। তো এগুলো তো আছে। তো সেই জন্যেই আরকি ওইভাবে বুঝতে লুকিয়ে পেরেছি। থাকতে হয়েছিল এবং যেদিন যে তখন মানে আমরা জানতাম যে মিলিটারি আসছে হয়তো কিন্তু মধুপুর জঙ্গলের ওখানে তো আবার কাদের বাহিনীর ওনারা ছিলেন যার জন্য আগাতে পারছিল না। কিন্তু দেখা গেল যে পরে রেল লাইন ধরে, ধরে ময়মনসিংহে ওই ইয়ে আসছিল আরকি। ওই মিলিটারিরা ওই রেল লাইন ধরে, ধরে বাই রোড এগিয়ে আসেনি, আসছিল। এগিয়ে আসছিল আরকি রেল লাইন ধরে, ধরে। আর ওরা আগাচ্ছিল আর আ অন্য এরকম গ্রামের সাধারণ মানুষকে ধরে নিয়ে তাদের সব ইয়ে-টিয়েগুলো ঝুড়িতে করে এমনি করে মাথায় ওরা বয়ে, বয়ে নিয়ে আসছিল সমস্ত। এইগুলো সব ইয়ে হয়েছে দেখেছি সেই আরকি। সময়। অনেক কথা এগুলো তো হ্যাঁ, মানে সে এক রান্না হতো না। আ এমনও হয়েছে যে অ্যা ১০-১২ জন মুক্তিযোদ্ধা এসছে একটি বাড়িতে। এগুলো আমার নানার বাড়িতে আমার শোনা। কিন্তু ওরা খাচ্ছে না, খাওয়া নাই। কিন্তু রান্না করলে এত রাত্রে চুলা জ্বলবে গ্রাম দেশে সেটাও তো সন্ধ্যার আগেই রান্না-টান্না করে তখনকার সময় তো হেজা বা কুপি জ্বালিয়ে, হুম, হুম, হুম। হারিকেন জ্বালিয়ে মানুষ বিদ্যুৎ ছিল না। চলত। তো সন্ধ্যার আগেই খাওয়াটাও হয়ে যায় গ্রাম দেশে তখন। আমরা ছোটবেলায় দেখেছি সন্ধ্যার আগেই খাওয়াটা হয়ে তারপরে হারিকেন জ্বালিয়ে আমার নানার বাড়িতে। তো ওই তখন আবার চুলা ধরাবে ওদের জন্য রান্না করবে। আরে এত রাত্রে কেন ওই বাড়িতে আগুন জ্বলছে রান্নাঘরে? ওই ভয়ে হয়তো রান্না গ্রামে করেন। তো মুড়ি বানিয়ে সব টিন ভরে, ভরে রেখে দেয়, ইয়ে করে। ওই গুড়, মুড়ি। মুড়িগুলো সমস্ত খাইয়ে দিয়েছে মুক্তিযোদ্ধাদেরকে একটু গুড় দিয়ে বা ইয়ে দিয়ে। তো যেরকম সবাই তো আসলে যুদ্ধ করেছে আরকি। এ হ্যাঁ, মানে আমি সেটাই বলছি। প্রত্যেকেই সাধারণ কোনো না কোনোভাবে কিন্তু সাধারণ যোদ্ধা মানুষও সেই হয়তো সময়ে। অস্ত্র দিয়ে যুদ্ধ করেনি কিন্তু কিন্তু এভাবে এবং লুকিয়ে থেকে আ হোক আর্মিরা সহযোগিতা করে হোক। মিলিটারির যেই বাড়িতে গেছে ইভেন রান্নাঘরে মানুষ তো তখন ব্যাংক-ট্যাঙ্ক ছিল না। মাটি রান্নাঘরে বা ইয়েতে মাটির নিচে আরকি হুম, পোঁটলা করে টাকা-পয়সা ইয়ে ইয়ে সোনার ২-১ টা গয়না-টয়না রেখে দিত। রেখে দিত। রাজাকাররা ওদেরকে ওরকম বলে দিয়েছে যে এরকম গয়না জেওর দাও যে আসলেই বলতো জেওর দাও। গয়না এখন হুম, মেয়েদের থেকে খুলে নিত গয়না। তো অপমান তো যেগুলো করতো আর আম মাটি খুঁড়ে ওগুলো সমস্ত বের মাটি করে নিয়ে ও যেত। খুঁজতো যে আছে কিনা গহনা। যে বাড়িতে যেদিন আর্মি রেড করতে আসতো সেই বাড়ির কিচ্ছু থাকতো না। কাঁচা মাটির সব ঘর তছনছ করে সব দিত। এরকম খুঁড়ে-টুড়ে দেখতো কোথাও সোনা আছে কিনা বা নিয়ে যেত সব। মেয়েগুলোকে তো অপমান করতই। আন্টি আ ১৯৬৬ সালে ১ম টেলিভিশন নাটকে আপনি অভিনয় করেছিলেন। হ্যাঁ, সেই অভিজ্ঞতাটা তো জানতে চাইবই। কিন্তু যেটা জানতে চাই স্পেশালি যে কিভাবে এই প্রস্তাবটা পেলেন এবং প্রস্তাবটা আসার পর পরিবার কি খুব সহজে রাজি হয়েছিল নাকি দ্বিমত না পোষণ করেছিল? আসলে আ আমি তো আমার দেশ তো নোয়াখালী, হ্যাঁ? হুম, এবং খুব কনজারভেটিভ বোরখা পরে যখন কলেজ ইউনিভার্সিটি পড়ি, বোরখা পরে, পরে নানার বাড়িতে যেতাম। হচ্ছে ঢাকায় এসে মানে লাড়কে লেঙ্গে ইয়ে যুদ্ধ করতে আমি মতিয়া চৌধুরী আমরা সব মিছিলে গেছি, করেছি আইয়ুব খানের বিরুদ্ধে হুম, হুম। ৬২ ইয়ে যে শিক্ষার আন্দোলনে ছিলাম। তো উম এই সময়ে আ ওই আমার নাম নাট্যগুরু আমি তাকে বলি আম নুরুল মোমেন হুম, অধ্যাপক। তিনি
ল বিভাগে পড়াতেন। তো তিনি অনেক নাটক-টাটক লিখেছিলেন। তো তিনি ওই বছরে এখন যেমন একটা ইয়ে সপ্তাহ হয় না? বা একটা কলেজে, ইউনিভার্সিটিতে, স্কুলে সে সপ্তাহে তখন সেই শিক্ষা সপ্তাহে গান, নাচ এগুলো সব কম্পিটিশন তো সব স্কুল কলেজে। তো ওরকম অভিনয়েরও ইয়ে হতো। উনি এসছিলেন একবার কলেজে, এসে বললেন যে, "আমার নাটক হবে। তা কে করবে?" তা আমি তো কলেজে ২-৪ টা নাটক-টাটক করেছি। তখন আমাদের রোকেয়া রহমান কবির বলে একজন আমাদের অধ্যাপিকা ছিলেন। খুব মানে আধুনিক মনের উনি উম ইয়ে আমাদের টিচার। উনি সমুদ্র সাংস্কৃতিক ইয়েগুলো অনুষ্ঠানগুলো উনি পরিচালনা করতেন। তা উনি বললেন যে, "হ্যাঁ, আমাদের একটা মেয়ে আছে দিলারা।" তা আমি বললাম যে, "আমাকে এখন আমার তো বাসায় পারমিশন নিতে হবে" এবং সেইম জিনিস কারণ আ উনি বললেন, "আচ্ছা আমি যাবো।" তো উনি আসলেন আরকি। বাসায়? বাসায় এসে আব্বাকে বললাম, "ঠিক আছে প্রফেসর সাহেব এসছেন আপনার।" আর আবার যখন আমি ডাকসুর নাটক করলাম ইউনিভার্সিটিতে তখন আমি তো বললাম যে, "না আমাকে ডাকসু নাটকে তখন ছেলে-মেয়ে একসঙ্গে নাটক হবে।" তা আমি আমার মুনীর চৌধুরী স্যার আমার জীবনের সবচেয়ে স্মরণীয় এবং আমি শ্রদ্ধা করে তাকে স্মরণ করব আজীবন। তিনি চিঠি লিখে দিয়েছিলেন আমার আব্বাকে যে, "আপনার মেয়েটি আমাদের ডিপার্টমেন্টে পড়ে, বাংলা ডিপার্টমেন্টে পড়তাম তো। আম আমাদের ডাকসুর নাটক করবে। আশা করি আপনি অনুমতি দিবেন।" তা মুনীর চৌধুরী তখন তো একজন একেবারে একটা ইয়ে ফ্যাক্ট হ্যাঁ, সেই সময়। সেই সময়ে তখন আ তা আব্বা বললেন, "ঠিক আছে করতে পারো।" তা নাহলে মানে এ কিন্তু আমার আব্বা-আম্মা অত সংস্কৃতি মনা ছিলেন দেখে আমাকে অ্যালাও করেছিলেন আচ্ছা। অভিনয় করতে। মানে খুব বেশি কিন্তু কঠিন ছিল না বোধহয়। আমাদের আত্মীয়স্বজন হ্যাঁ, মেয়ে নাটক করে, কি করে, বিয়ে হবে না কোনোদিন এরকম নানা বিয়ে না হওয়াইতে তখন একটা বিরাট হ্যাঁ, ব্যাপার-ট্যাপার এইরকম আরকি। ছেলের বাড়ি থেকে পছন্দ করবে না, এবং জানলে বিয়ে হবে না। আমার বিয়ের পর আমার শ্বশুর-শাশুড়ি তারাও খুব মানে কনজারভেটিভ এবং ইয়ে। তো তখন আমাকে উম বলতেন কি যে, "ঠিক আছে তুমি বিয়ের পরে আরকি তুমি রেডিওতে করো না।" কারণ ওনাদের বাড়িতে তখন টেলিভিশন ছিল না। বলে কি, "তুমি রেডিওতে করো না, তোমার গলা শুনলে বুঝে ফেলবে। ঠিক আছে আচ্ছা, গোপনে টেলিভিশনে" লুকিয়ে করতো। হ্যাঁ, আপনি লুকিয়ে টেলিভিশনে করতে করলে হবে। আর তাদের চোখে তো এইরকম করে সব বাধার সেটাও তো ভিতর একটা সমর্থন ছিল। সেটাও তো একটা আমার সমর্থনের স্বামীর অংশ ছিল। তার যদি সমর্থন না থাকতো আমি বলব যে বিয়ের পরে এখনো তো দেখি মানে কত ভালো মেয়ে কাজ করতে হ্যাঁ, পারে না। বিয়ে হয়ে বিয়ে যায় করে। তারপরে হ্যাঁ, সংসারী হয়ে যায়। করতে পারেন। কিন্তু উনি খুবই উদার মনা ছিলেন খুব এবং সাপোর্ট। সাপোর্ট তো অবশ্যই কারণ আ তখনও রাত এখন যেমন একটা সময় ধরে আমরা কাজ করি, তখন তো এত সিস্টেমেটিক কিছু ছিল না। ওল্ড টাউনে গেছি হয়তো কাজ করতে। এত হাজার মানুষ যে কাজ করতেই পারছি না। রাত্রে ৯টা-১০টা বেজেছে, লোক চলে গেছে। তারপরে কাজ শুরু। আর যে বাড়িতে কাজ শুরু তাদের মুখ শুকিয়ে কারণ আমাদের কখন শেষ হবে? ঘর ছেড়ে দিয়েছে আমাদেরকে। তারপরে শেষ হলো আসতে আসতে হয়তো রাত্রে ৪টা বেজে গেছে। আর আমি তো তখন তো ওই নাটক করে তো আর জীবন জীবিকা নির্বাহ করা যেত না। আ সবাই কাজ করতেন। অভিনয় নাটকের করতেন, পাশাপাশি। পাশাপাশি অন্য কাজ করতেন। কোন একটা মূল প্রফেশন আমি ছিল। আমার মূল প্রফেশন ছিল শিক্ষকতা এবং আমি দীর্ঘ ২৬ বছর শিক্ষকতা আচ্ছা। করেছি। পরবর্তী সময় দেখি এই শিক্ষকতার সঙ্গে আমার অভিনেত্রী শিল্পী দিলারা জামানের একটা বিরাট ক্ল্যাশ হচ্ছে। কেউ আচ্ছা। কেন নাটক করতে পারবে না? এটা যেন খুব একটা খারাপ কাজ। আমি মানে অবাক এটা হয়ে যাই। পেশার কারণেই তখন হ্যাঁ, বাধাটা আসছিল। আমি দেখি যে কিরে একটা শিল্প এটাকে এরা শিক্ষিত মানুষ অন্য কম মানুষ তারা যদি বলে সেটা মেনে মানে নেই। শিক্ষাঙ্গনে যদি নাটক হ্যাঁ, চর্চা হতে তারা পারে তাহলে মানে একজন শিক্ষিকা কেন নাটকের অভিনয় হ্যাঁ, শিল্পী করতে হতে পারবো না। পারবে না? ওটা বাচ্চারা নাকি খারাপ মনে বাচ্চাদের গার্ডিয়ানরা খারাপ মনে করবে। এইরকম নানান রকম এ এখনো শুধু কোথাও, কোথাও। তখন না আমি আমাদের ৮০ পার হয়ে গেছে, এতদিন কাজ করছি। তারপরেও হ্যাঁ, আপনি নাটক করেন ভালো। আচ্ছা। তো এখন আর কত ছাড়েন? আমি কি ছাড়বো? বলে কি এই যেগুলো ছাড়েন আল্লাহ বিল্লাহ করেন। কি অবাক! মানে মানে এই যে ক্যারিয়ারে হ্যাঁ, এই সময় পার করার পরেও এখনো এখনো অনেকেই আছে হয়তো মানে ব্যতিক্রম যে কি মানুষ যাই হোক থাকে। এখন আমি বললাম যে ঠিক আছে এখনো আমাকে তো আর এগুলো তাকে ইয়ে করে নতুন করে তাকে তার ভেতরে আমি আলো চালাতে পারবো না। আমার ইয়ে
তো আন্টি, চলছে আর কি। আপনি 1993 সালে 21 পদকপ্রাপ্ত হন। হ্যাঁ, আমি যেটা জানতে চেয়েছি যে এটি তো একটি নিঃসন্দেহে দারুণ অর্জন। আ কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, সেই সময় তো মোবাইল ফোন ছিল না, যোগাযোগের এত মাধ্যম ছিল না। এই খবরটা কিভাবে আপনার কানে এলো? তখনকার অনুভূতি কি? এবং এটি শোনার পর ১ম কাকে জানিয়েছিলেন যে আমি ২১ এ পদক না পাচ্ছি? আমি জানিনি। আমি তো অত রেডিও, টেলিভিশন কাজ করে আমার হয়তো পরীক্ষার খাতা দেখছি। কারণ হুম, পাশাপাশি তো অন্য কাজও করতে হতো। সংসারে হুম, রান্না-বান্না এখনো রান্না করি আমি নিজে। আচ্ছা। তো আ আমার কর্তা তিনি টেলিভিশন এটা তো আগের দিন অ্যানাউন্স করে। যেদিন দিবে তার ঠিক আগের দিন। হ্যাঁ। তার আগ পর্যন্ত কেউ কেউ জানতে জানবে পারে না। না। হ্যাঁ। আচ্ছা। আগে এই শোনো, শোনো জলদি আসো। তেমনি আমি আবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলাম তখন আমি আমেরিকায়। হুম, তো উনি তখন ওই যে আমার ছোট মেয়ের জামাই এ এটা তো বোধহয় ২০০৮ এ পেয়েছিলেন, ৮ এ না? আমি তখন আমেরিকায় আছি। আমি আমার স্বামী, আমার ছোট মেয়ের কাছে আরকি। সেরকম আ এটা যেমন উনি আ টেলিভিশনে শুনে বলছে, "এই তুমি নাটক পেয়েছো অভিনয়ের জন্য, হ্যাঁ? ২১ একুশে পদক পেয়েছো।" বিশাল অর্জন এটা। বিশাল অর্জন। তারপরে হ্যাঁ, একদিন আগে বোধহয় ওটা অ্যানাউন্স হয়েছিল। পরে আবার আমাকে টিয়ে দিল সিকিউরিটি কাগজ-টাগজ দিল যে ওই পৌঁছে দিল ওখানে উপমহাদেশে। যে হুম। যাবো যে সেগুলো পারমিশন-টারমিশন এগুলো। আবার যেটা যখন যে চলচ্চিত্র পুরস্কার পেলাম, পার্শ্ব চরিত্রের জন্য শ্রেষ্ঠ আমি এবং চম্পা একসঙ্গে পেয়েছিলাম আচ্ছা। আরকি। যৌথভাবে। যৌথভাবে। কিন্তু আমি সবসময় বলেছি যে, "না ওই ছবিতে উম আ চম্পা যে অভিনয় করেছে একটা পাগলি মেয়ে এবং আমি সব জায়গায় বলি যে ও যে এত বড় একজন শিল্পী হতে পেরেছে। শিল্পীর যে ত্যাগ, ডেডিকেশন আমরা যে ৮ দিন ছিলাম, হুম। হ্যাঁ? ওর মাথায় তো পাগলি জট করে হুম, হুম, হুম। দিয়েছিল বালির মাটি দেখেছি তো আমার হ্যাঁ, সিনেমাতে। সে ওগুলো সে গোসল করেছে আমরা জাহাজে থাকতাম। গলা পর্যন্ত বেঁধে কিন্তু চুল করত না। ভিজে যদি নি। কন্টিনিউটি নষ্ট হয়ে যায় এবং রাত্রে শুলেও ও আর আমি এক ঘরে শুতাম। এক পাশে আলতো করে এমনি করে শুতো, হতো না যেগুলো সব ঝড় নষ্ট যেন হয়ে ভেঙে না যায়। আমি অবাক হয়ে দেখতাম আর কি দেখতাম যে ডেডিকেশন আন্টি আমি চরিত্রের সবাইকে জন্য। বলি যে এইরকম ডেডিকেশন না থাকলে সত্যিই একজন উম ইয়ে অভিনেত্রী হয়ে ওঠা। হয়ে যায় না এবং অনেক কিছু শেখার আছে কিন্তু আমি বয়সে বড় তাই বলে না। আমি এরকম আরেকজন শিল্পীকে দেখেছি তিনি পশ্চিমবঙ্গের আম উনার নাম হলো সৌমিত্র। সৌমিত্র চট্টোপাধ্যায়। উনি এসছিলেন না এখানে কাজ হুম, করতে? হুম, হুম। আপনার যখন লাইট করে কখনো কোনোদিন কেউ দাঁড়ায় না। সিনেমায় বলেন বা উম নাটকে। হুম। য যখন এসে শর্ট দিতে আসি তখন হয়তো আবার লাইটটা ঠিক করে এদিক দেয় ওদিক কিন্তু যখন লাইট করছিল আমরা তো বসে আছি, উনি এক ফাঁকে উঠে গেলেন। অনেকক্ষণ ধরে আসছেন না। তা আমি ভাবলাম যে টয়লেটেও যায় নাই। কোথায় গেলেন উনি? কিছু পানি-টানি খেতে হলে তো বলবে সঙ্গে, সঙ্গে দিয়ে যায়। দেখি কি উনি দাঁড়িয়ে আছেন লাইট ঠিক করছে লোক। আমি বললাম কি দাদা আপনি এত আসেন বড় একজন ওরা অভিনেতা। ওরা লাইট না দিদি আমাকে দাঁড়াতে দিন। আমি বলি, কেন ওরা কারণ আমি তো আমার থেকে বুঝে আমি যে অনেক সময় কি ওরা হয় ডামি কেউ দাঁড়িয়ে যাচ্ছে বা অন্যজন দাঁড়িয়ে ইভেন্টের অন্য আছে কেউ তারা দাঁড়িয়ে লাইট যাচ্ছে। না ওর কমপ্লেক্সন ওর হাইট আমার সমান তো মিলবে মিলবে না। সত্যি তাই। আবার সময় নষ্ট হবে, আবার করবে। আমি অবাক হয়ে খালি তাকালাম এবং মানে শ্রদ্ধায় আমার মাথা সত্যি সত্যি তাই, সত্যি। ওনারা মানে আমি এখনো শিখি যে যারা এখন নতুন কাজ করতে আসছে তাদের কাছ থেকেও শিখি আমি অনেক কিছু, অনেক কিছু। কারণ আমাদের সময় তো আমরা এখন অভিনয়ের উপরে স্কুল হয়েছে, কলেজে এটা অনেক কোর্স পড়তে পারে হয়েছে। বিশ্ববিদ্যালয়ের হুম, একটা বা সাবজেক্ট নানান হয়েছে। ডিগ্রি। হ্যাঁ, হুম। ডিগ্রি নিচ্ছে। কিন্তু আমাদের সময় তো এগুলো কিছু ছিল না। আমরা ওই ২-১ টা নাটক দেখে বা করে বই কোনটা পড়ে। বই পড়ে ওগুলো ওইভাবে শিখেছি। তো শেখার তো শেষ নেই। কেমন এখনকার ছেলেমেয়েরা কত কিছু জেনে এসে একটা শর্ট কেমন করে দিচ্ছে, কতটুকু করে এগুলোও শেখার আছে। আমি এখনো শিখতে চাই আরকি। মানে নতুনদের থেকেও শেখার আছে। অবশ্যই, অবশ্যই। পুরনোদের থেকে তো নতুনদের অবশ্যই হ্যাঁ, অনেক, কারণ অনেক সময় বেশি বদলে শেখার গেছে। আছে। আমি যে ডায়ালগটা এভাবে দিব, ও হয়তো জেনেছে যে এইভাবে না, গলাটাকে একটু নেমে আবার করা। তো বুঝতে পেরেছি। আচ্ছা আন্টি,
আপনার ২ জন মেয়ে দুজনই তো প্রতিষ্ঠিত। তারা দেশের বাইরে না থাকেন। আছে প্রতিষ্ঠা আ আমি বলবো যে আমি চেয়েছিলাম যে ওরা ভালো মানুষ হবে, মানুষকে ভালোবাসবে, দেশকে ভালোবাসবে আর কি। সেটা তো কি পেয়েছেন? এখন আম হয়তো আমার ভাগ্যে নেই, ভেবেছিলাম দেশে থাকবে সব কিন্তু আম মানে ভাগ্য ওদেরকে নিয়ে গেছে এটা আরেক নিয়ে আপনার দেশে। কোনো আক্ষেপ আছে? আ আক্ষেপ নেই কারণ ওরা সত্যি দেশের প্রতি যে মায়া, ভালোবাসা এবং আমাকে নিয়ে গেছিল ওরা ওদের কাছে আচ্ছা। রাখতে। তো আমার মন টেকে না। তো ওরা প্রতি বছরে কষ্ট করে ছুটিগুলো জমায়। বড়টা টরন্টো ইউনিভার্সিটিতে পড়ায়, সে ডাক্তার। আর ছোটটা সেও মর্টগেজ কোম্পানিতে কাজ করে। প্রতি বছর আসে ২-৩ সপ্তাহ ওখানে হয়তো ছুটিগুলো জমিয়ে, জমিয়ে কাজ করে। ওই ছুটিগুলো জমিয়ে, জমিয়ে আসে আমার একবারে সঙ্গে এসে দেখে যায় আমাকে নিয়ে ঘুরতে যায়। আমি বললাম যে, "না আমি এখন আমার ঘুরতে কষ্ট হয়।" বলে, "না, না তুমি কোথাও যাওনি। আমাদের জন্য এখন ঘুরবে, এখন বেড়াবে।" তারপরে আর আমার সবচেয়ে বলতে দ্বিধা নেই যে দেশের কোনো দুর্যোগ বা কিছু হলে ওরা তাদের কথা ভাবে, আপ্লুত হ্যাঁ? হয়ে যায়। ভাবে আ নিজেদের হয়তো কিছু একটু ইয়ে করে পাঠিয়ে দেয় যে, "আম্মা এটা তুমি যতটুকু দেখো, পারো তুমি একটা পাশে দাঁড়ানো। টিউবওয়েল দেখো পাঠিয়ে দাও। ২ টো টিউবওয়েল যদি গ্রামে করে দিতে পারে।" তো আমার খুব ভালো লাগে ওইখানে যে বাহ! মানুষের জন্য ওদের মায়া তাদের আছে। সেই ভাবনার জায়গা হ্যাঁ, থেকে। হয়তো ঈদের সময় আম পাঠিয়ে দিল টাকা, "আম্মা আশেপাশের রিক্শাওয়ালাদেরকে ইয়ে করো একটা যে দেখলাম চিঠি করা।" দিয়ে তো সহযোগিতা। এরকম ছোট, ছোট তো এটা আমি না, বলি দারুণ, যে দারুণ। যাক সত্যিই আমার দারুণ। আমার মানুষের জন্য যে মায়া, ভালোবাসা আ দেশের জন্যে এটা যে তাদের মেয়েদের ভেতর মধ্যেও তারা গথিত করতে পেরেছি এটাই আমার মনে কিন্তু করি যে কি আমার সাথে আ মেয়েরা মেয়েদের সাথে থাকলে তো বোধহয় আরো সুন্দর একটা জীবন পেতেন বা আরো না, ওখানে নির্ভরতা তো কাজ আমার করত। সব মানে একা এখানে তো আমি এত বছর যে কাজ করছি, হ্যাঁ? হ্যাঁ, কাজের যে মানুষ ভালোবাসে তারপরে পুরস্কার, সম্বর্ধনা ঠিক এই সবই আছে। কিন্তু জীবনের যে একটা ইয়ে ওখানে যে সব যেমন একটা বুড়োদের পেনশন আছে, মেডিকেল ফ্রি। নিরাপত্তা বা এখন সিকিউরিটি যে তো ব্যাপারটা কাজ আছে। করতে হয় যে মানে এই ওষুধপত্র এসবের জন্য মানে বেঁচে থাকার জন্য তো আমার শেষ সময় পর্যন্ত সবাই বলে যেন কাজ করতে পারি, চলতে পারি। আম আমাদের তো কোনো পেনশনও নেই, না, কিছুই নেই। হ্যাঁ? শেষ বয়সে সঞ্চয় না থাকলে কিভাবে চলবো যখন শক্তি থাকবে না কাজ করার বা সেটাই বলছিলাম আপনি। কিন্তু ওখানে থাকলে তো এরকম কোনো হ্যাঁ, তো দুশ্চিন্তা আপনার নিরাপত্তা আছে হুম। জীবনের। আম তবু কেন ফোন এই দিলেই জীবনটাই বেছে নিচ্ছেন বা নিলেন? আমার দেশ, আমার মানুষ, আমার মাটি, এই মাটিতে আসলে না কি বলবো এটা আ আর মানুষের আমার মনে প্রতি, হলো কি দেশের প্রতি নট ফর ইউ ভালোবেসে ওল্ড পিপল ওইসব জায়গা, হ্যাঁ? ওকে। কাজ করো, যতক্ষণ কাজ করো ঠিক আছে। আর ওরা বাচ্চা ঠিক আছে কাজ করতে পারে। কিন্তু আমাদের বাঙালি আমাদের জীবন পাশে, "হ্যাঁ, কেমন আছেন? ভালো আচ্ছা।" শুরু করতে, করতে "কি দিয়ে আজকে ভাত খাইলেন?" "আরে আজকে মাছের দাম এই।" গল্পের সঙ্গে। ওইখানে কোনো কথা না। ঘন্টার পর ঘন্টা পাশে বসে আছি, তাকালো, হাসলো। আবার তাকালাম, হাসলো। আমার মেয়ে বলে কি, "এটাই তো ঠিক। তোমরা তো খালি পেটের কথা বের করে দাও।" তা আমি বললাম যে, "না আসলে আমাদের বাঙালি জীবন আমরা সবাই সবাইকে আপন মনে করি, ইয়ে করি।" তো এই যে একটা আর কিন্তু এত আরাম তো বোধহয় এটাতেই আন্টি না? এই যে মন খুলে কথা বলা, অযাচিত বিষয় নিয়ে আড্ডা দেয়া, খুনসুটি করা, হাসাহাসি করা, এটাতেই তো বোধহয় আনন্দ। একটা আমাদের এইভাবেই চলে আসছে। আমরা মানে বাপ, দাদা, নানিদেরকে দেখে এসেছি। সব যেমন আমাকে তার যখন মানে কি এরকম এই লোভটাই আপনার বড় লোভ বাংলাদেশে থাকার জন্য যে আমি মানুষের না, সাথে থাকতে চাই, মানুষের মানুষের কথা আমাকে তো কথা শুনতে চাই, বলতে চাই, হ্যাঁ, দেশে আমি থাকতে চাই। আমি রাস্তা দিয়ে আমাকে একজন "দাদি ভালো আছেন? একটা কিছু কিনলাম।" হ্যাঁ, কোন নাটকে দাদি করেছি ওটা দেখেছে ওটাতে আমাকে আচ্ছা। "আমি তোমাদেরই লোক।" সেই যে রাইট, রাইট। কথা। তো সার্বজনীন। ও কোনো মনে করছে না যে আমাকে চেনে না, আমি মাইন্ড করতে পারি কিনা। না, তোমার সে নাটক তার উচ্ছ্বাস প্রকাশ করছে। প্রকাশ করছে এবং আমি তাদেরই। এইটা যে তার আপন মানুষ এটাই মানে আমাকে ভাবছে। দাদি বলে ডাকছে নির্দ্বিধায়। হুম। মানে
আপন দাদিকে বা খুব কাছের কেউ তারপরে পরিচিত যেখানে কেউকে কাজ করি, হ্যাঁ, হুম। সবাই যে ছেলেটি আমাকে চা খাওয়ায়, হ্যাঁ? তারপরে না নাটক যিনি ডিরেক্টর, যে ক্যামেরা সবাই, "মা ভালো আছো? মা ভালো আছো? ইয়েস, মা এই প্রশ্নটা আমার ছিল আন্টি যে আমি তো একজন নির্মাতা এবং আ আপনার সাথেও আমার কাজ করার সৌভাগ্য হয়েছে। নিশ্চয়ই আমি সামনেও আরো অনেকগুলো কাজ আপনাকে নিয়ে করতে চাই। আল্লাহ তাআলা তো সেই এনার্জি, সেই ধৈর্য আপনাকেও দেন, আমাকেও দেন। আ আমি যেটা দেখেছি আন্টি আমাদের ইন্ডাস্ট্রিতে বেশিরভাগ মানুষই আপনাকে দিলারা মা বলে ডাকে। আমিও কিন্তু আপনাকে দিলারা মা বলেই সম্বোধন করে থাকি। এই যে আপনি আমাদের সবার মা, এই অনুভূতিটা আসলে কেমন? আপনাকে একজন প্রোডাকশনের ছেলে শুধু দিলারা মা বলছে, ডিরেক্টর দিলারা মা বলছে, জোপি থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ দিলারা মা বলছে। কেমন এই লাগছে? মা হওয়া ব্যাপার, মানে এটা যে কত বড় একটা পাওয়া, এটা তো অন্যরা বুঝবে না, হ্যাঁ? সত্যিই, সত্যি। অন্যরা বুঝবে এবং না। আপনি আমি এত মিষ্টি করে, এত সুইট করে সবার সাথে কথা না, বলেন, সবার সাথে কমিউনিকেশন করেন। তারপরে প্রত্যেকটা মানুষই আবার খুব হ্যাপি আবদার থাকে। করে, "কই এবার তো", মাঝে, মাঝে যে আচার-টাচার বানালে বাক্স বাটি ভরে নিয়ে যাই, "কে না আপনার খাবে?" সেটে তো হ্যাঁ, ওরা আমার সেটেও আপনি খায়। নিয়ে গেছিলেন খাবার রান্না করে। আমি তো ওরা বলে, তা বলে, "এবার তো", আমি বললাম যে, "এখন আম-টাম পাই নাই, দাঁড়া খাওয়াবো। বড় বাচ্চা খাওয়ালো না, এটা সবার খাওয়ালো না।" একটা আবদার থাকে। তারপরে এখন তো কটকেতে যেমন আমরা কাঁঠালের ইয়ে রান্না করি, কাঁচা কাঁঠালটা, হ্যাঁ, এটা অনেকেই না তো, আমরাও খেয়েছি। হ্যাঁ, তো এগুলো অনেকেই জানে সেদ্ধ না। করে তো আমার থাকলে আমি আনাই, কখনো কোথাও গ্রামগুলো একটা দিবা মানে একটা দিন কাঁঠাল, আমি শেষে নিয়ে যাবো বাসায়। শুটিং ইউনিটের মানুষগুলোই আপনার আরেকটা পরিবার। আরেকটা পরিবার, আরেকটা সুখ-দুঃখে। মানুষ, এবং তারাও এত, "মা আপনি খেয়ে নেন, আমাদের দেরি হবে", হ্যাঁ? এই হুম, যে, হুম, হুম। তো আমাকে তো বাসায় ওরকম কেউ বলার নাই। তো নাই। এই যে একটা, "মা আপনি খেয়ে নেন, মা আমাদের দেরি হবে"। মানে আপনার কোনো দুঃখবোধ নাই আসলে। মানে আপনি সবসময় হ্যাপি আছেন বা না, আমি অব্যক্তিত আমি সুখটা আপনার যেটুকু পেয়েছি, আমি আল্লাহর কাছে লাখ শুকর যে মানুষের ভালোবাসা, এক জীবনে এক আসলে জীবনে যে যতটুকু পাওয়া, অনেক ইয়ে। আমি কয়েকজন বিখ্যাত পরিচালকের সাথে কাজ করতে পেরেছি, হ্যাঁ? সেগুলোও আমার জীবনে অনেক প্রাপ্তি, অনেক কিছু জানতে পেরেছি। কোনদিন চিন্তাও করিনি যে ওনাদের সাথে কাজ করব। এবং আমাদের নতুন নির্মাতা আমরা যারা আছি, আমাদের অনেক এরাও সৌভাগ্য অনেকেই অনেকেই যে আপনাকে আমরা এখনো পাচ্ছি। আ এরা, আমি যে অনেকে বলে যে না এরা কাজ, আমি কিন্তু মাঝে, মাঝে বলি কি, না করব না। এই খুব ইয়ে কেমন করে বানাবেন ফেলে, আমাদেরকে? উল্টাপাল্টা করে ফেলবে। কিন্তু আবার বলি কি যে না, ওরা না শিখলে, আমরা না গেলে, না বলে দিলে হাত ভাই ওতে কি এরকম। যখন দেখি যে মানে মিলাতে উনি সুন্দর, উনি তো আবার ডিরেক্টর, আমার হুম, অত হুম, হুম, বিদ্যা হুম, নাই। হুম। কিন্তু আ এই যে ব্যাপারগুলো, আমার মনে করি ওরা ওরা তো ওদেরকে করতে দিতে হবে, তো শিখতে হবে ওদের, হ্যাঁ, হ্যাঁ? জায়গা করে দিতে হবে। তা নাহলে তো ওরা শিখবে না। রাইট। ব্ল্যাঙ্কই থেকে যাবে, একটা শূন্যতা তৈরি হবে। না ভালো কাজ অনেক হচ্ছে আন্টি। অনেক, হ্যাঁ, ভালো কাজ হচ্ছে। ছেলেমেয়েরা এখন অনেক ভালো, ভালো অনেক কাজ করছে। প্রতিভাবান, সবাই যে বলে কি প্রতিশ্রুতির হচ্ছে না মানুষজন হচ্ছে, আসছে। কিন্তু আমরা হয়তো দেখি না, এতগুলো চ্যানেল হচ্ছে। হ্যাঁ, মানে কিছু, কিছু কনটেন্ট ভালো কাজও অপশন হচ্ছে। প্রচুর আন্টি এখন। ভালো কাজ হচ্ছে। অনেকই ভালো কাজ হচ্ছে। হয়তো আমরা দেখি না, বা না দেখেই বলে ফেলি। এরকম হুম, ঢালাও হুম, হুম। ইয়ে করা উচিত উচিত। না। ভালো কাজও আছে। আচ্ছা আন্টি, আঙ্কেলকে কতটুকু মিস করেন আপনি এখন? না, মিস তো আমার ৫০ বছরের যাপিত জীবন। তারপর তো উনি মারা গেলেন। ১৪ কিন্তু সালে বোধহয়। হ্যাঁ, আমরা আমেরিকা থেকে চলে আসলাম ২০১২ তে। হ্যাঁ, ২ বছর পরে উনি মারা গেলেন। খুব অসুস্থ ছিলেন, অক্সিজেন দিয়ে রাখতে হতো উনাকে। তখন আমি বেশি কাজ করতাম না। অল্প কিছু, একদম খুব না পারতে আরকি বলত যে, "না, এটা করে দেন", এবং সেটা বাসার খুব কাছাকাছি যেগুলো হুম, ইয়ে হুম, হুম। আছে, হাউসগুলো আছে, সেখানেই করতাম, এবং বলতাম যে, "দেখো ১০ টার মধ্যে আমাকে ছেড়ে দেবে। আমার কাজগুলো আগে করে আমার কারণ উনি জেগে থাকেন", হুম, হুম। এবং আমি এসে দরজাটা টান দিলে দরজা বন্ধ করত না লোকজন। আঙ্কেল কিছুটা তো অসুস্থ। না, দ বেল দিলে করলে ইয়ে হবে। তো আমি দরজাটা খুলে খুললেই উনি শব্দ পেতেন, ও মাঝের ঘরে শুতেন। ঠিক দরজা পর্দার ফাঁক দিয়ে দেখতাম মাথাটা তুলে দেখছেন যে আমি এসছি এসেছি। কিনা আরকি। তো এখন আর তো কেউ অপেক্ষায় থাকে না আরকি। আ এবং
অপেক্ষা করতেন উনি। হ্যাঁ, সেই যে বললাম ৪টা বেজে যেত এসে আম গাড়ি থামার শব্দ হলেই উনি দেখতাম আস্তে দরজাটা খুলে দিয়েছেন। বাচ্চারা বুঝতে পারতেন। বাচ্চারা শুয়ে আছে, ওরা জেগে যাবে ঘুম থেকে। কিন্তু উনি দেখতাম যে মাঝের ঘরে খাওয়ার টেবিলের ওখানে বসে আছেন, লেখালেখি করছেন। আ গাড়ির শব্দ পেলেই উনি আস্তে দরজার ছিটকিনি খুলে আপনার ব্যাপারে দিতেন। একটা সচেতন জায়গা দেওয়া আবার সবসময়। সকালবেলা আমি হয়তো তখন গোসল করে আজান দিয়েছে, নামাজটা পড়ে শুয়ে আছি। ঠিক ৭:৩০ সময় বলছেন, "এই স্কুলে যাবে না, ৭টা বেজে যাচ্ছে।" উনি আপনাকে উঠিয়ে দিতেন আচ্ছা, আমাকে। তো হুম। শেষ কথা কি ছিল মনে পড়ে? কথা বলতে পারেননি উনি, শেষের দিকে শরীর খুবই খারাপ ছিল। উম তো যেদিন উনি চলে গেলেন আরকি, এই ফেব্রুয়ারি মাসেই কত তারিখ? ১৪ তারিখে। আর এই মাসেই আমাদের বিয়ে। বিয়ে হয়েছিল ২৪ তারিখে। আমার জীবনে এই ফাল্গুন মাসে উনি আসলেন, আবার ফাল্গুন মাসে। ফাল্গুন মাসে চলে গেলেন আরকি। কথা বলতে পারতেন না, খুব অসুস্থ ছিলেন, অক্সিজেন দিয়ে রাখতে হতো। তো আমি ভাবতাম কি হয়তো আগামী এই যে আমার মেয়ে ফোন করেছে। আমরা ফোনটা তুলে সরি, কোনো সমস্যা নেই। কথা বলি ওর হ্যাঁ, সাথে। হ্যাঁ, তো এই সময় তো ফোন করে হ্যাঁ। ওরা। থেকে যা। দাঁড়াও। কি? আমি একটু তুমি এখন আমাকে ফোন দিছো। আমি তো একটা ইন্টারভিউতে আছি। দেখ আসসালামু আলাইকুম আপু। ওয়েলকাম। কেমন আছেন? এই তো আছি। আমরা কাজে আর কি? আমরা অন রেকর্ড আছি। কল এসেছে। আচ্ছা। আন্টিকে বললাম, "আন্টি কথা বলি আমরা তাহলে।" হুম, একটু ক্যামেরায় আমার দেখাতে কাছে চাই। যা। তুমি দেখো। আচ্ছা, আচ্ছা। আমাদের ইফতার শেষ হয়ে গেছে আরো ঘন্টা ৩ আগে। আমার এই যে সাথে আমাদের ছয়টা সেটাই। ইফতারি করতে আচ্ছা। হবে। যাক, বাট এই তো খুবই দিন ভালো শুরু লাগলো। করলাম, কাজ করলাম। আম্মার সাথে একটু কথা বলি আরকি সকালবেলায়। জি, জি, জি। আন্টি ওটাই তো বলছিল সেদিকে যে, থাকে। এই সময়টা হচ্ছে আমার মেয়ের সাথে কথা বলার সময়। আমি জানতে চাচ্ছিলাম যে, এই সময়টা কার সাথে কথা বলতে ইচ্ছে করছে? উনি বললেন যে, "এটা তো আমার মেয়ের সাথে কথা বলার সময়। হয়তো সে কল করবে।" আমি বললাম, "কল করলে তাহলে আমরা সত্যিই কলটা অ্যাটেন্ড করতে চাই।" এমনি ভালো আছেন? আমি ভালো আছি আপা, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আছি আল্লাহর রহমতে। জি, দোয়া রাখবেন। জি, আর আম্মা তো খুব ব্যস্ত থাকে কাজ নিয়ে। এটা আমাদের জন্য ভালো। যেহেতু জি, জি, আম্মা বিজি থাকলেই এই বয়সটাতে তো নিঃসঙ্গতা অনেক থাকে। আর একা থাকেন দেশে। আমরা তো এই যে আমি আবার আসবো ইনশাআল্লাহ। আমার বোন আসে। বাট এটা তো অল্প সময়ের জন্য। সবসময় তো আর থাকতে পারি না মায়ের কাছে। জি। আন্টি তো ওটা বলছিলেন এজন্য যে, আমার মেয়েরা খারাপ ছুটি লাগে। জমিয়ে রাখে একেবারে ঈদের হ্যাঁ, সময় বা বছরের কোনো একটা সময় আসে। হ্যাঁ, হ্যাঁ। আমার বোন আসে ২ মাস at least ২ মাসের জন্য। পুরো সামারটা থাকে আম্মার সাথে। আর আমি হয়তো ৩ সপ্তাহ, ২ সপ্তাহ ছুটি ম্যানেজ করে আরকি আসতে হয়। আ এটাই জীবন, এটাই বাস্তবতা। এখন এটা মেনেই, কারণ আম্মা তো ভিসা পেয়েছিলেন। ২ বছর হ্যাঁ। হয়ে গেল আম্মার ইউএস ভিসা। আম্মা তো আর আসবে না, প্ল্যান করল। না, উনি দেশ তো ছেড়ে যাবেন চেষ্টা না। করেছি। চেষ্টা করলাম, বাট এবারও আম্মা রাজি হয়নি। তো বললাম, "আচ্ছা ঠিক আছে। আমরাই আসবো তোমার সাথে দেখা করতে।" থ্যাংক ইউ সো মাচ আপু। কথা হলো ভালো লাগলো। দেখা হবে ইনশাআল্লাহ। দোয়া রেখে জি, জি, আমাদের জন্য দোয়া ইনশাআল্লাহ। রাখবেন। আচ্ছা, আন্টির সাথে কথা বলবেন। হ্যাঁ, জি, জি। ওকে। হ্যাঁ, আম্মা হুম, ঠিক আছে। ঠিক আছে, তাহলে তো বাসায় হ্যাঁ, গিয়ে ফোন দিও। হ্যাঁ, সুন্দর বাসায় গিয়ে। লাগছে তোমাকে। হ্যাঁ, কি সুন্দর লাগছে। সুন্দর লাগছে। হ্যাঁ, ঠিক আছে। ওকে। আচ্ছা, খোদা হ্যাঁ, হাফেজ। হ্যাঁ, হ্যাঁ, খোদা। খোদা হাফেজ। হুম। বাহ! সুন্দর একটা সময় পার করলাম আমরা। আপুর সাথে কথা বড়টা হচ্ছে রেগে যাবে। হ্যাঁ, ওর সাথে কথা বলা ওর আমার সাথে কেন বললাম না? নিশ্চয়ই আমরা না, অন্য কোনো সময় আরেক আপনাকে সময় আপনার সাথে কথা কথা বলবো। বলবো। ঠিক আছে, কাজের কথা এখন। আন্টি যে কথাটা বলছিলেন যে আঙ্কেলের সাথে শেষ কথা, শেষ মুহূর্ত। কথা বলতে পারছিলেন না, ওই লিকুইড খাওয়াতে হতো তো, সেটা একটা নার্স ছিল। সবসময় ওনাকে কাছে থাকতে হতো। তো উম খাচ্ছিল না। আমি বললাম, "একটু খাও।" খাচ্ছে না। এইভাবে একদম সন্ধ্যা হয়ে গেছে। আমি বললাম, "একটু খাও।" আমি সেদিন কেন জানি বাইরেও যাইনি আরকি। পরে দেখলাম যে মনে হচ্ছিল যে হয়তো থাকবে না। পরে আমি
মানে আপনি একটু ফিল করতে পারছেন। মনে হচ্ছিল থাকবে না, থাকবে না। তো আমি সূরা ইয়াসিনটা ওনার মাথার কাছে বসে পড়ছি। এইভাবে উনি চলে গেলেন আরকি আস্তে আর কথা একদম বলে না। আপনার আমি ভাবছিলাম যে অক্সিজেন দিচ্ছে তো অনেক কষ্ট হবে কিন্তু কষ্ট হয়নি। খুব শান্তিমতো আরকি চলে গেলেন। একদম ওই মুহূর্তটা আপনি তো হ্যাঁ, অবশ্যই ওই মুহূর্তে কি করব আর তো যেতে হবে, চলে যাবে জানতাম কোনো সময় হয়তো ধরে রাখতে পারব না। এটাই মেনে নিতে হবে আরকি। মেনেছি। আন্টি আঙ্কেলের সাথে শেষ কোথায় ঘুরতে গিয়েছিলেন দুজনে একসাথে? না ওই আমেরিকা একসঙ্গে যাওয়া আসা। ওরা আমাদেরকে অনেক ঘুরিয়েছে আমেরিকায় যত সুন্দর, সুন্দর জায়গা আপনার আছে। সন্তানদের? তখন আমেরিকা গিয়ে একদম ভালো ছিলেন উনি। একবার খালি ২ বার উনাকে হসপিটালে নিতে হয়েছে। আদারওয়াইজ খুব ভালো ছিল। কিন্তু আমাদের মন টিকছিল না। খালি মনে হচ্ছিল যে না দেশে দেশে আসলে যাই, দেশের মাটি। ওখানে সবাই আসবে। পরে যখন দেখছে ওরা আমাদের উনারও হয়তো মন ছুটে গিয়েছিল। বলে কি না দেশে যাই, দেশে যাই। তারপরে চলে আসলাম আরকি। এখানে তো আমার সংসার ৪০ বছরের সংসার সব সবাইকে দিয়ে টিয়ে আমি চলে গেছিলাম যে একেবারেই যে থাকবেন একবারে যে আপনি হ্যাঁ, ওখানে ওখানে থাকবো। কারণ ১ম যেবার গেছি গিয়ে উনি একদম ভালো ছিলেন। আমার এই ছোট মেয়ে বলল, "আম্মা দেখো আব্বা এত ভালো আছে এখানে। থাক তুমি অনেক কাজ করেছো। এখন থাকো এখানে।" আমার বড় মেয়ে বলে কি, "আপার ওখানে থাকবে ৬ মাস, আমার এখানে থাকবে ৬ মাস। এইভাবে তোমরা ঘুরে ফিরে বেড়াবে।" তো আমি দেখলাম যে ঠিক আছে অনেক থাক আমার ক্যারিয়ার-ট্যারিয়ার উনি ভালো থাকলেই ভালো। কিন্তু হুম, যাওয়ার পরে আর ওখানে ভালো একদম একাকী কোনো শব্দ নাই, কিছু নাই। এটা আমাদের দেশ না তো সবাই কাজে কিছু চলে যায় মানুষ। নিঃশব্দ। আ পরিচিত মানুষ নাই, কিছু নাই কথা আমরা দুজনেই তো আমি কাজ নিয়ে থাকি উনি উম ওনার সমস্ত সাহিত্য জীবন তারপরে ওনার সব বন্ধুরা সব এখানে কাজে লেখার বন্ধুরা এরা। পরে চলে আসলাম আরকি। আন্টি জীবনের সবথেকে কঠিন সময় কোনটি ছিল? যা ভাবলে এখনো আ সবই কঠিন সময়। যখন বিয়ে হয়েছে মাত্র ৳২৫০ স্কলারশিপ পাই। ৳২০০ তো ঘর ভাড়া দেই আর ৳৫০ দিয়ে চলা। উনি উনার ওই যে পুঁথির কাগজগুলো আনতেন, হুম। সেগুলোকে আবার সুন্দর করে ভালো ওইগুলো তো একদম সেই কালি দিয়ে কালি চুবায়ে, চুবায়ে সেই লিখতে হতো। হ্যাঁ, তখন কলম ছিল হয়তো সেই কলম দিয়ে লেখা ওই বাঁশের কঞ্চির আচ্ছা। ছোট কঞ্চি দিয়ে। তো সেইগুলোকে দেখে, দেখে ভালো করে ওইগুলো কপি করে দিতাম। ১ পাতা কপি করলে ৮ আনা। আপনি করতেন এটা হ্যাঁ, ওগুলো আমাকে আঙ্কেলের দিত সাথে? কপি করতে। তা আমি করে দিতাম। রেডিওর কাগজগুলো ওরকম নাটকগুলো ওইভাবেও কপি করে দিতাম। ১ পাতা ৮ আনা করে। তো এইভাবে ৳১০ ৳১৫ হয়ে গেলে তো অনেক পয়সা। তখন ৳২ বাজার করতে দিলে ০.৫ কেজি গরুর গোশত আর ৳১ দিয়ে মাছ, তরি-তরকারি সবকিছু পাওয়া যেত আরকি। তো এইভাবে জীবন হয়তো ২ দিন হয়তো ভাতও খেতে পারিনি। ২ টা পরোটা আর ১ টা ৪ আনা দিয়ে ১ টা ডিম ভাজি ২ জন ভাগ করে খেয়েছি। তো একেবারে সেখানেও সুখ সংসার ছিল জীবনের শুরুর শুরুতেও। তারপরে আবার যুদ্ধের সময় তো তখন এই ৯ মাস লুকিয়ে, লুকিয়ে থাকা, কষ্ট একটা করা। সংগ্রাম। সেও একরকম যুদ্ধ। তারপরে উম যুদ্ধ শেষ হলো, চাকরি নাই। নানান রকম এগুলো তো এখন মানে মনে হয় যেন চড়াই কেমন করে উতরাই তো কেটে গেল। আসলে হুম। জীবন পার তারপরে করতে হয়েছে। বাচ্চা ছিল না সেগুলো নিয়ে কথা সেইসব কষ্ট। এইসব কষ্টগুলো এখন মনে হয় কি করে সব চলে গেল এসব দিনগুলো। আন্টি আপনি অভিনয়ের পাশাপাশি শিক্ষকতার সাথে সম্পৃক্ত ছিলেন প্রায় ২০ বছরেরও বেশি ২৬ সময়। বছর। ২৬ বছর। আ যখন শিক্ষকতা ছেড়ে দিলেন, পুরোপুরি অভিনয়ে মনোনিবেশ সেটাও আমি চ্যালেঞ্জ হিসাবে যে উম কারণ ওটা তো একটা বাড়তি কারণ এখন যেমন অনেক পয়সা তখন তো বেতন একদম কম, হ্যাঁ? সীমিত। ৩০০-৪০০ বেতন। এটা বাড়তি একটা আয় থাকলে সেটা দিয়ে এটা ওটা কেনা যায়। কিছুটা নিশ্চয়তা। সংসারের মেইনটেইন যায়। কিন্তু মানে শিক্ষকতা ছাড়ার পরেও কি অভিনয় থেকে তারপরে একটা সময় আসলো যে এখন অভিনয়কে পেশা হিসাবে যেমন বলতে কোনো দ্বিধা নেই দ্বিধা নাই। এবং অভিনয়ের যে পয়সা পাওয়া যায়
ভালোভাবে চলা যায়। সচ্ছল ঠিকভাবে যদি সবাই সেভাবে কাজ করতে পারে আরকি। কেমন? তো তারপরে তো অবশ্যই আমার স্বামীও তো চাকরি করেছেন। তার পয়সা কড়ি ছিল। মানে চলে গেছে আরকি চাকরি বুঝেছি। ছাড়ার পরে ওরকম একটা মানে যে কিভাবে চলবো, কি করব? না মানে এরকম কি কখনো হয়েছে আন্টি যে অভিনয়টা আর করব না থাক, ভালো লাগছে না বা এই পরিবেশ এটা সেটা সব মিলিয়ে অভিনয় থেকে নিজেকে না, গুছিয়ে নেয়ার দেখো সবকিছুতেই কিন্তু মন্দ ভালো আছে, কেমন? তা আমি সেটাকে পজিটিভলি দেখি। আচ্ছা। মন্দ থাকবেই, হ্যাঁ? আমার এখানে একটা ঘা হয়েছে। হুম, এটা আমার। হুম। আমি হাতটা কেটে ফেলতে পারব না তো। এটাকে সারাবার চেষ্টা করব আর নয়তো ঢেকে রাখবো যাতে মানে এটা তো আরেকজন কথা আমারই একটা বলার সুযোগ না পায়। অবশ্যই। তো আমরা তো বড়, হ্যাঁ? আমাদেরকে ওইভাবেই চলতে মানে হয়। অনাপত্তির যদিও জায়গা তৈরি হয়েছে সেটা আপনি আপনার মতো করে হ্যাঁ, উপভোগ মানিয়ে করছেন। নিয়েছি। কারণ এটা তো আমার আমি আমি তো এটা আমার পেশা হিসেবে কখনো আপনি নিয়েছি। চিন্তা করেননি যে অভিনয় ছেড়ে দিব? আ প্রশ্ন না, হয়ে ওঠে না? না আমি এটা কখনো আম মাথায় আসে আমি তো এখনো বলি যে আ মৃত্যুর আগ পর্যন্ত যেন আমি কর্মক্ষম থাকি। অভিনয়টাই যেন উম করে যেতে নিজের ঘরে নিজের কাজগুলো সব করতে পারি। নিজে এখন যেমন করি। আর ও এই কাজটাও যেন করতে পারি আরকি। কাউকে যেন বিব্রত বা কষ্টের মধ্যে না ফেলি। একটা এখন একটু ভয় হয় একটা কাজ নিলে হঠাৎ যদি অসুস্থ হয়ে যায়। কারণ এখন তো অনেক রকম ব্যাধি বাসা বেঁধেছে শরীরে। সেটা একটা তবুও সবসময় আমি বলি যে, "আল্লাহ পাক তাকে যেন আমি কোনো বিপদে না ফেলি।" কারণ একজন শিল্পী অসুস্থ হয়ে যাওয়া, না আসা বা কিছু পরিস্থিতির নানান জন্য মানে এগুলো তো বিরাট একটা অনেকে বাইরে কর্মচাপ থেকে হুম, বুঝছে না হুম, কিন্তু হুম। কত রকম ইয়ে নিয়ে আমাদের অনেকগুলো কাজ করতে মানুষকে হয়। একটা দিনে একসঙ্গে সমন্বয় একটা করে ইউনিটে ৩০-৪০ জন লোক থাকি আমরা। সবাই মিলে ইউনিটের ইয়ে-টিয়ে যে ছেলেটি চা দেয় হ্যাঁ? এ প্রত্যেকেই প্রত্যেকেই কিন্তু সবারই কাজ আছে। তা না হলে একটা রাইট। কাজ হয় না। একজনের জন্য ফেঁসে যাওয়া মানে প্রত্যেকটা হুম, মানুষই ফেঁসে গেল। সেদিনটা নষ্ট হয়ে গেল। আন্টি আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের এই পর্বে কিছু গুচ্ছ প্রশ্ন থাকে। অল্প কিছু প্রশ্ন ছোট। তাহলে গুচ্ছ প্রশ্নগুলো একটু করতে চাই। আন্টি নিজের অভিনীত পছন্দের ২ টি নাটক এবং সিনেমার নাম জানতে চাই। সব নাটকই, সব চরিত্রই আমার প্রিয় এবং আমার সেটা একজন মা যেমন তার সন্তানদের মধ্যে ভাগ করেন এই ছেলে ভালো, এই ছেলে খারাপ। আচ্ছা। আমিও কখনো আমাকে ছোট্ট ১ মিনিটের উপস্থিতিও যদি থাকে আমার কোনো নাটকে, আমি সেটাকেই খুব ভালোভাবে নেব এবং সেটাকেই আমি দর্শকের কাছে গ্রহণযোগ্য এবং বিশ্বাসযোগ্য করে তোলার চেষ্টা করব। আচ্ছা। আন্টি জীবনে ১ম উপার্জন কত টাকা ছিল? ৳৭৫ টেলিভিশনের নাটক করে আর রেডিওর হলো ৳১৫। আচ্ছা। আপনি এই মুহূর্তে যা পারিশ্রমিক পাচ্ছেন, তাতে কি আপনি সন্তুষ্ট? এখন কখনোই কেউ সন্তুষ্ট থাকে না মনে হয় যেন কম। কিন্তু যে অবস্থা দেখতে হবে চারিদিকে সবকিছু মিলিয়ে ঠিক আছে। ঠিক। আ আন্টি আমি নিজেও একজন নির্মাতা এবং আমার সৌভাগ্য হয়েছে আপনার সাথে কাজ করবার। আমি বারবার চাইবো যেন আপনার সাথে কাজ করতে পারি। আ নতুন নির্মাতাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে? আমি অতি ক্ষুদ্র মানুষ, কোনো পরামর্শ নাই। কাজ করছে ওরা এখন ওদের প্রতিযোগিতা কিন্তু আমাদের চেয়েও অনেক বেশি, হ্যাঁ? আমরা যে সময় কাজ শুরু করেছি বা কিছু। এখন কাজের তো সংখ্যাও বেশ, আ প্রতিযোগিতাও বেশ। ওরা এখন খুব সাবধানে এবং ভালোভাবে কাজ করবে যাতে তাদের অস্তিত্বটা টিকিয়ে রাখতে পারে আরকি। থ্যাংক ইউ। আন্টি নতুনদের জন্য যারা নতুন অভিনয় শিল্পী বা কাজ করতে চাইছে, তাদের জন্য আপনার কি বার্তা থাকবে? না আমার বার্তা দেওয়ার মতো আমি বিরাট কিছু না। আসলে সবকিছুই হলো চর্চা এবং বারবার করতে হবে, জানতে হবে, চরিত্রটাকে বুঝতে চেষ্টা, হবে। ধৈর্য, হ্যাঁ, সাধারণ আম এজন্য আসলে চর্চার জন্য যে যেটা আমরা শিখে এসছি মঞ্চ যেমন একটা ভাষা শিখতে গেলে সবাই তো কথা বলি কিন্তু ভাষাটা শিখতে গেলে যেমন তার গ্রামার সবকিছু শিখতে হয়। তেমনি অভিনয়ের জন্য
তার গ্রামার, সেই স্কুলটা স্টেজ বা তো সেই সুযোগটা এখন কম। তারপর আমি বলব যে যতটুকু আছে। জানার যতটুকু আছে অভিনয়ের জন্যে সেগুলো শেখার দরকার এবং শেখার শেষ নাই মানে এরকম। অভিনয়টা আসলে একটা শেখার ব্যাপার। এবং এটা বারবার আমাদের চর্চার এবং অনুশীলন সবকিছু আর যত সময় যাবে অভিনয়ের সাথে যত সম্পৃক্ত থাকবে ততই সে আরো বেশি অভিজ্ঞ হয়ে উঠবে। আন্টি, এই মুহূর্তে যদি একজন মানুষকে বেছে নিতে বলা হয়, হোক জীবিত অথবা মৃত, কাকে চাইবেন? বেছে নেওয়ার তো জীবন সঙ্গী যে ছিল সেই তো নাই, আর কাকে বেছে আমার নেব? মনে হচ্ছিল যে এই উত্তরটা আমি পাবো। আঙ্কেলকেই সবসময় মিস করেন তাই না? সবসময় একটা মানুষ দীর্ঘ সময় ধরে ৬০ বছর ধরে আমাদের ৫০ বছর ধরে আমাদের যাপিত জীবন এবং যে বছর মারা যায় সেই বছরই আমরা উম মানে ভেবেছিলাম যে ৫০ বছর পূর্তে সব উদযাপন করবেন। আঙ্কেলের জন্য অনেক দোয়া, তিনি ভালো থাকুক। আন্টি, আ যদি সুযোগ থাকে জীবনের কোন সময়টাতে ফিরে যেতে চান? জীবনের যৌবন হলো মানুষের জীবনের শ্রেষ্ঠ সময়। এখন এই যে কবির কথায় কবি শামসুর রহমান বলেছেন যুদ্ধে যাবার সময়। আমি অত বড় স্বপ্ন দেখি না, মানে শৈশবটাই মানুষের বোধহয় সবচেয়ে সুন্দর সময়। জি, তারপর নির্ভাবনাও, যেখানে ইচ্ছা ছুটে বেড়ানো, কোনো বাড়তি চাপ নেই, যাওয়া নেই, কিছু দুশ্চিন্তা নেই। নেই। তখন আপনি সুযোগ পেলে শৈশব ফিরতে চান। আন্টি, শেষ প্রশ্ন। আপনি প্রত্যেকদিন আ ঘুম থেকে উঠে কিংবা দিনের শুরুতে বা সারাদিনের কোনো এক পর্যায়ে কোন কাজটা আপনাকে করতেই হয়? যা না করলে আসলে দিনটা অপূর্ণ থেকে যায়, বা প্রতিদিনের রুটিন আসলে কোন কাজটা? প্রতিদিনের কাজ তো এখন তো যে সময় আসছে এখন নানা রকম ব্যাধি শরীরের মধ্যে। সুতরাং ওষুধ-বিষুধও একটা নিত্যসঙ্গী। হ্যাঁ, এবং এটা প্রতিদিন অতি প্রয়োজনীয় অনেক কিছু গ্রহণ করতে হয়। আর শরীর হলো মানুষের প্রধান এবং কি বলবো? সবকিছুই যন্ত্রের একমাত্র মূল। ভরসার জায়গা। হ্যাঁ, তো সেটাকে আগে ঠিক রাখতে হয় চলার জন্যে। তার মানে প্রতিদিন নিয়ম করে আসলে ওষুধটা গ্রহণ করতে হয়। ওষুধ, এটার হ্যাঁ। কোনো বিকল্প নেই। খাওয়াটাও তাই, সেটা নিয়ম করে হিসাব করে যেটুকু আমার যেটা নিষেধ সেটা খাবো না, যেটা ওইভাবে সুস্থ থাকাটাই এখন হলো সবথেকে সবচেয়ে বড় বড়। চ্যালেঞ্জ। হ্যাঁ, কারণ আমার জনবলও নাই, অর্থবলও নাই। অসুখ হলে যে চিকিৎসা করবো মেলা টাকা। আমরা সবসময় আপনার সাথে আছি আন্টি, এবং পুরো বাংলাদেশের মানুষ আপনাকে অনেক, অনেক ভালোবাসে। কখনো যদি প্রয়োজন বোধ হয়, আ কোনো কিছুর প্রয়োজন পড়ে, আমার ধারণা বহু মানুষ আপনার জন্য এগিয়ে আসবে। কারণ আপনার অনেক সন্তান আছে। আপনি আমাদের সবার মা। আন্টি, সময় গড়িয়ে গেল। আমাদের শেষ করতে হবে। খুবই ভালো লাগলো। অসংখ্য কৃতজ্ঞতা আপনার প্রতি। আপনি না, এসেছেন। খুব সময় একটা সুন্দর সময় কাটলো। কথা বলার তো লোক নেই। ওই কাজ করতে গেলে সবার সঙ্গে যেটুকু কথা, নাইলে তো একাকী বাসার মধ্যে। টেলিভিশন একটা চলতে থাকে সারাদিন ঘরের মধ্যে। মনে হয় somebody is there, somebody is শুটিংয়ের talking বাইরে in the room. বাকি সময়টা তো রুমেই কাটে। আমারও অনেক সুন্দর সময় কাটলো। অনেক কথা বললাম। হয়তো যেগুলো ভুলে গেছি আমি মনে হতো না জি। সেগুলোও বলে পরে ফেলেছি। প্রশ্ন করেছি। আ কষ্ট পেয়ে থাকলে সেটা মার্জনা করবেন আন্টি। আন্টি, অনুষ্ঠান শেষ করার আগে আমাদের দর্শকদের জন্য কি বলবেন? সবার জন্য আমার ভালোবাসা, শুভেচ্ছা এবং আমি বলি যে এ দেশ আমার। আমার দেশকে, দেশের মানুষকে আমরা যেন ভালোবাসি, তাদের কথা ভাবি অন্তত। শুধু নিজে বাঁচলাম, নিজে সবকিছু হলো তা না। আমার দেশের মানুষের যদি একটা গাছ লাগালেও যদি সেটাই দেশের জন্য ভালো হয়, সেটা করার জন্য আমরা এতটুকু চেষ্টা করি। একটা মানুষকে যদি ধরে রাস্তা পার করে দিতে হয়, সেইটুকু কাজ যেন আমি আমার এই মানুষদের জন্য, দেশের জন্য সেই সচেতনতা বোধ যেন আমাদের সবার মধ্যে সবার হয় আর আন্টি, অসংখ্য ধন্যবাদ। আপনাকে সবসময় আমরা আমাদের প্রার্থনায় রাখবো, এবং নিশ্চয়ই চাইবো যে আপনিও আপনার প্রার্থনায় আমাদেরকে রাখবেন। আন্টি, আমি তাহলে বিদায় নিয়ে নিচ্ছি আজকে।
প্রিয় দর্শক, খুব সুন্দর একটি সময় আমাদের শ্রদ্ধেয় দিলারা জামান আন্টির সাথে আজকে আমরা পার করলাম। আজকের মতো দ্য ব্লু আওয়ারের আজকের এপিসোড থেকে আমি প্রিন্স রোমান পিকিউ বিদায় নিচ্ছি। নিশ্চয়ই নতুন কোনো অতিথিকে নিয়ে আবারও আপনাদের সাথে আমার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আল্লাহ হাফিজ।